স্টার্ট করলে আমরা শুরু করি। আচ্ছা, আজকে আমাদের 14ই জুন 2025 সাল। সকলকে আমাদের এই অনুষ্ঠানে অভিনন্দন। আর আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের 371তম বাংলা কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা। আহ, হ্যাঁ, উম, এবার শ্বেতা তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ। আজকে 371তম বাংলা পাবলিক শিক্ষা, বাংলা পাবলিক টিচিং, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই। হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে আহ এই শুভ সময়ে প্রেম, শান্তি আর সম্পদা নিয়ে এখানে বসার, প্রত্যেকটা প্রাণী জীবাত্মার জন্য এখানে প্রস্তুত থাকার জন্য সবাইকে হৃদয় দিয়ে ধন্যবাদ দিই। আর সবাইকে এই শুভ সময় থাকার জন্য শুভ 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 কামনা দিই। আর আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, স্যালিউট বলি, ধন্যবাদ, শুক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা আমাদের শুরু করি, আমাদের অনুষ্ঠান শুরু করি। আহ তো আমাদের ইয়ে ক্যাশ ফাউন্ডেশনের ঘটনা তো ঘটছে এই হিসাবে যে আমাদের এনহান্সমেন্ট ইউনিটের মিটিং গুলো এখনো চলতেছে। এই মাসে আর একটা হবে। আম, তো আম, দেখা যাক কি অগ্রগতি হয়। তো এছাড়া আর কি বলা যেতে পারে? আহ, তো কেশ ফাউন্ডেশনের অগ্রগতি হচ্ছে, আহ, হচ্ছে এইভাবে যে হচ্ছে আমাদের হচ্ছে মার্কেটের কিছু ব্যবস্থা না হচ্ছে, অন্যান্য কিছু টাকা পয়সার দরকার আছে। তো এই ব্যাপারে কাজকর্ম চলতেছে। এবং এই কাজকর্মগুলো হচ্ছে ইয়ে কি বলে, আম, আমাদের কেশ ফাউন্ডেশনের লোকজনের কিছু আহ, আহ, টাকা পয়সা দিয়ে কেশ ফাউন্ডেশনকে এই মুহূর্তে আহ, কিছু একটা ব্যবস্থার দরকার হতে পারে। তো এই হচ্ছে একটা জিনিস, এবং কেসে এই জন্য অনুরোধ জানাচ্ছে অন্য ব্যবস্থাও চেষ্টা চালানো হচ্ছে। তো এগুলো হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো এইগুলো নিয়ে অনেক তো বলছিলাম, 1 মিনিট 1 মিনিট। আচ্ছা, যাই হোক। তো যেটা উম, আমি বলছি সেটা হচ্ছে যে আহ, তো এর জন্য কিছু কিছু এটা আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে লাগবে আর কি, যা মনে হচ্ছে। সেটা হচ্ছে এটা প্রয়োজন এই কারণে যে হচ্ছে আহ, বিভিন্ন মহল থেকে যুদ্ধ গোলযোগের মধ্যে লোকজন ব্যস্ত। এবং এর মধ্যে এখন আমরা যদি ক্যাশ ক্যাশ ফাউন্ডেশন আস্তে ধীরে আগাতে পারবো। এটা হঠাৎ করে করতে হবে, এবং এই হঠাৎ করে করার একটা ব্যবস্থা করা হয়েছে। ক্যাশ পুরোপুরি বলে নাই কি করতেছে, কারণ এটা স্ট্র্যাটেজির ব্যাপার। তো এখন বলা যাচ্ছে না কি হবে, কিন্তু এই কাজ চলতেছে। তো যেমন হচ্ছে এখনকার এখনকার টাকা পয়সার ব্যবস্থা, অথবা এখন যেই ভাবে পৃথিবী চলে, তেল বিদ্যুতের পয়সা, তেল বিদ্যুতের ব্যবসা, এই ধরনের এখনকার এনার্জি, এখনকার টাকা পয়সার সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, এবং এখনকার আহ, বাণিজ্য যেভাবে চলে, এটা অন্যরকম ভাবে অন্যদিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যেতে হলে নতুন প্রযুক্তির দরকার, এবং ওটা হঠাৎ করে করতে হবে। হঠাৎ করে যাতে আগের জিনিস তাড়াতাড়ি সরে যায়, এটা আস্তে ধীরে করা যাবে না। এটাই হচ্ছে ব্যাপার, যা বোঝা যাচ্ছে এখন। তো এই নিয়ে কেশ বেশ কিছুক্ষণ বললো, এবং এটা খুব সহজে করা যাবে, কারণ যারা এটা চালায়, যারা হচ্ছে পৃথিবীর আহ, এই বিভিন্ন বাণিজ্যিক হোতা বলা যেতে পারে, অথবা বিজনেসের হোতা যারা, তারা তো চায় না তাদের তাদের নিয়ন্ত্রণ অথবা তাদের ওস্তাদি থেমে যাক। তো সেই হিসাবে এটা কিন্তু একটা বড় ব্যাপার। এখনকার পৃথিবীর সব দেশে এদের প্রভাব আছে, এবং যুদ্ধ এটার একটা বড় অংশ। যুদ্ধের অস্ত্র বিক্রি,
এবং বিক্রির সাথে আরো অনেক কিছু ব্যবসা, মানব পাচারের ব্যবসা, এটা একটা, এখানেই যুদ্ধ হয় সেখানে সাধারণত মানব পাচারের ব্যাপারটা খুব একটা বড় অংশ, এটাও একটা বড় অংশ। তো এই নিয়ে তো অনেকই হচ্ছে, এগুলো তো সব একে অপরের সাথে সম্পৃক্ত। তো এখন এটার একটা ব্যবস্থা করা দরকার। তো এছাড়া যেমন তেল, ইলেকট্রিসিটি, এগুলো হচ্ছে এগুলোর সাথে সমান। এবং তারপরে যে যেসব বাড়ি ঘরে লোকজন থাকে, তাকে খাওয়া দাওয়ার ব্যবসা, খাওয়া দাওয়ার মধ্যে এইসব, এই যে ভেজাল মেশানো ইয়েটা কারা কন্ট্রোল করে? কেউ তো কন্ট্রোল করে। এই নিয়ে তো আমেরিকায় তো বেশ বড় হুলস্থুল কারবার, কারণ গভর্নমেন্ট এখন একজন আছে যে যে হচ্ছে এইটা হচ্ছে উল্টানোর ব্যবস্থা করতেছে, কিন্তু কোম্পানিগুলোর তো প্রচুর পাওয়ার, তারাও চাচ্ছে যে এগুলো উল্টানো যাতে না হয়, যে খাবারে বিষ মিশানো ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আর এত সহজে তো এরা হাতছাড়া করতে দিবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো তো এবং একই ব্যাপার, কি বলে, মেডিকেলের ব্যাপারটাও তাই। তো মেডিকেলের এই ব্যাপারটা তাই হওয়ার ফলে ফলে মেডিকেলের লোকজনও ছাড়বেন। তো এগুলো সব একই সাথে সংযুক্ত। এখন ভালো লোক আছে, হ্যাঁ, এখানেও আছে, বিভিন্ন দেশেও আছে, এবং অনেকে এমনকি গভর্নমেন্টের মধ্যে থেকেই করতেছে এখন। উম, যেমন হচ্ছে আহ, এই মুহূর্তে তো যুদ্ধ বাঁধানোর একটা প্রচুর, ইসরায়েল এবং ইরানের সাথে তো যুদ্ধের কথা আমরা সঙ্গে সঙ্গে মিটিং এই শুনছি যে যেটা হতে হতে যাচ্ছে। আচ্ছা, এখন আজান হবে, তাহলে আমি একটু বন্ধ রাখতে হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই মুহূর্তে যেমন হচ্ছে আমেরিকার যে এখন যে যারা হচ্ছে পাওয়ারে আছে, তারা হচ্ছে ইসরায়েল হোক ইউক্রেনের যুদ্ধে কিছু তাদের অবদান আছে। আবার এদিকে ওখানে ওদেরই একজন একজন উচ্চ পদস্থ একজন হচ্ছে সে এক মহিলা, সে হচ্ছে ওদের ইন্টেলিজেন্সের হেড, অভ্যন্তরীণ ইন্টেলিজেন্সের হেড, মানে বড় পোস্ট। সে গেছে ইয়েতে জাপানে, যে সে হিরোশিমা নাগাসাকি ইয়ে করছে, এবং হয় ওর ব্যাপারে একটা বক্তব্য দিছে যে আমাদের যেন কোনোভাবে এই যুদ্ধে যদি আমরা কি বলে পারমাণবিক যুদ্ধের দিকে আমরা যেতে পারি না, এর ফলে যে কত লোকের কত ভাবে কত ভাবে ক্ষতিগ্রস্ত, এইগুলো নিয়ে সে একটা বক্তব্য দিছে। তো ব্যাপারটা খুব অদ্ভুত। একই একই গভর্নমেন্টের মধ্যে দুই অংশ আছে, যেমন একজন এই যুদ্ধের বিরুদ্ধে বলতেছে, আবার আবার কিছু কিছু লোক ওর এই স্টেটমেন্টের পরে খেপে গেছে, মানে কি তো এরকম আর কি। তো একই ভাবে যেমন হচ্ছে যে আরেকজনের কথা বলি, এর নাম হচ্ছে টুলসি গ্যাবার্ড, আর একজন হচ্ছে আমেরিকার, সে হচ্ছে ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং খাবারের বিষ দূর করার ব্যাপারে যে আছে, সে হচ্ছে রবার্ট কেনেডি, প্রেসিডেন্ট কেনেডির ভাগ্নে। সে এখন এটা করতেছে, সে তাকে নিয়েও অনেক চেঁচামেচি হচ্ছে কারণ সে তো আসলেই পরিস্থিতি পরিবর্তন করতে চায়, এবং তার এই কাজটা কিন্তু আমাদের উপর প্রভাব ফেলে, কারণ এইসব কোম্পানি শুধু আমেরিকাই না, এরা ইন্টারন্যাশনালি কাজ করে। আমাদের এখানে যারা হচ্ছে ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, অন্যান্য দেশগুলোতে, এরা তো একে অপরের সাথে সংযুক্ত। তো পেস্টিসাইড অথবা টার্টিলাইজারের মধ্যে যেসব বৃষ্টির থাকে, এগুলো ওইগুলোর সাথে সংযুক্ত। সুতরাং আমরা পৃথিবী চাই আর না চাই, আমরা সকলে একে অপরের সাথে সংযুক্ত। তো এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং হ্যাঁ, ভালো লোকরা আছে, কাজ করতেছে, এবং তারা চাচ্ছে বদলানো, এবং একই মানে পাশের ঘরের লোকজন, তারা হচ্ছে এরকম বিরুদ্ধে কাজ করতে, মানবতার বিরুদ্ধে কাজ করতে, আবার এদিকে সাথে সাথে লোকজন এটা পরিবর্তনের জন্য করতেছে। তো সেটা সব সব মহলে সব জায়গায় এখন আছে এখন। তো এটা হচ্ছে মজার খবর, এটা আগে গভর্নমেন্ট এই ধরনের ছিল, এরকম পাওয়ারফুল লোকজন এইভাবে ছিল না। এখন যে এই পরিবর্তনটা আসতেছে, তো এটা একটা মজার ব্যাপার এবং লক্ষণীয় ব্যাপার, যে এবং সাধারণ লোকজনের সচেতনতা অনেক বেড়ে গেছে।
আহ, যেমন একভাবে আমাদের বাংলাদেশে যেমন রিক্সাওয়ালারা যেমন অনেক সচেতন, একভাবে বলা যায় আমাদের শিক্ষিত সমাজ, বিশেষত মধ্যবিত্তরা একটু সাধারণত এরা একটু একটু গাধার দিকেই থাকে, মানে একটু কম বুঝে। কারণ এরা হচ্ছে একটু অহংকার বেশি তো এদের, এরা একটু কম বুঝে এই কারণে। তো তো এক হচ্ছে গরিব লোকটা বাস্তবতার সাথে সংযুক্ত, এবং তারা হচ্ছে তাড়াতাড়ি বাস্তবতাকে দেখার তাদের ক্ষমতা বেশি। আর সাধারণত মধ্যবিত্তরা এরা নিয়ম কানুন, গভর্নমেন্টের নিয়ম কানুন মেনে চলে। এরা হচ্ছে এই ধরনের এরাই হচ্ছে সবচেয়ে বেশি আর কি প্রভাবিত এই সিস্টেমের, আমাদের সিস্টেমের মাধ্যমে। আর বড় লোকরা তো সিস্টেমের বাইরে, ওরা ঠিক ভিতরে তো কাজ করে না। তো এই হিসাবে তো সেই একটা বড় পরিবর্তন আসলে আসছে এখন মধ্যবিত্ত, আমি বলতেছি না মধ্যবিত্ত, তো বেশিরভাগ সব জায়গায় এখন এই পরিবর্তন আসছে। সুতরাং উম আমি এখানে আমাদের প্রধানত, এবং এই কারণে ইন্ডিয়া ইন্ডিয়া এবং বাংলাদেশ এই ধরনের দেশগুলোতে কেস ফাউন্ডেশনের প্রভাব একটু কম। কারণ আমরা হচ্ছে এই ইয়ের সাথে, কি বলে, আমাদের মধ্যবিত্ত সমাজটা বিশেষত এটার সাথে এই কি বলে নিয়ম কানুন মানার ব্যাপারে তাদের একটু বেশি অহংকার। এই এই আর কি। সেটা ঠিক বলিনি বলো? কি মনে হয় তোমার? না, ঠিক বলেছো। ঠিক একেবারে। আমরাও তো এটা মধ্যবিত্ত আমাদের, পরিবার থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা মাসুদ, জানি তো ওরা, হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম অ্যাবিউজ, ওই নিয়ম কানুন দিয়ে এত অ্যাবিউজিভ ওরা, কি ওটা ওদের, তুমি ওদের মানাতেই পারবে না। এইটা এইটা আর এইটা, এটা দিয়েই সবকিছু হবে। আর এখান থেকে এটা এখান অব্দি যেতে হবে, তাহলেই তোমার কাজ হবে। আর এই কারণে সবচেয়ে বেশি করাপ্ট ফেস করে এই মধ্যবিত্ত পরিবাররা। আর হ্যাঁ ওটা হ্যাঁ মেনেও যায়, right. মেনেও যায়। ওখানে এইটা ব্রাইবটা দিয়ে দিলেই হয়ে যায়। আমার পড়াশোনার আমার সাথে সাথে সম্পৃক্ত। এরপরে, হ্যাঁ, ওই আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আজকে এদের কারণেই আজকে জব তো মধ্যবিত্ত পরিবারের লোকেরাই বেশি করে। আজ জব জব নেই বাচ্চা কাচ্চাদের কাছে। আর মানে ওদের অহংকারটা এত বেশি কি, বাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার এই ছাড়া সব কাজ ওরা খুবই ছোট মনে করে। এই জিনিসটা আরো খারাপ। এই কি, ওদের বোঝানো যায় না যে ছোট ছোট জিনিসও কত সুন্দর তো আছে, যেটা অনেক আগে আমরা এমনকি আমরা এমনকি একটা হ্যাঁ, জিনিস আছে শুনো, মজার হ্যাঁ, জিনিস কি, এমনকি ওরা হচ্ছে কি, এই তুমি যে গোত্রের কথা বললে, এদের বাইরে যারা তাদেরকে ছোট লোক বলে, এই শব্দটাও ব্যবহার করে, এ তো হ্যাঁ। ছোট লোক। এই ছোট শব্দটা লোক তো, ব্যবহার করে না আমাদের এখানে, হিন্দিতেও করে বাংলাও করে। হ্যাঁ, আমাদের হিন্দিতে বলে আরে এই তো ছোটি জাত কা হ্যাঁ, ছোটি জাত হ্যাঁ। হ্যাঁ আর আমরা বাংলায় যে বলবো এই তো ছোট লোকের মতন ব্যবহার করছে। ছোট লোকদের বাইরে রাখ, হ্যাঁ বেশি ঘরে ঢুকতে দিবি না, এরকম করে কথা বলবে। যদি তুমি ওদের সাথে বসো ওঠো, তাহলে তোমাকে বলবে কি তোর মাথাটা ঠিক নেই এদের। বা কোন রকমের ডিসপিউট হয়ে গেল বলে আমি তোকে বলেছিলাম না এরা ছোট লোক, এরকম টাইপের ওই ওয়ার্ডটা ওরা ইউজ করবেই। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ। তো তো যাই হোক, তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানকার বাস্তবতা। এবং এই ব্যাপার এটা আমরা অস্বীকার করতে পারি না। এটা যারা একটু বুঝে তাদের কাছে এটা দৃশ্যমান, এবং রিক্সাওয়ালারা খুব ভালো করে বুঝে। তো তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের পরিস্থিতির উন্নয়নের এক লক্ষণ এগুলো। আমরা উম, অনেক সময় পরিস্থিতির ভেতর থেকে এগুলো টের পাই না, কিন্তু এটা একটা বিরাট পরিবর্তন। এবং আহ, এবং সাথে সাথে আমাদের ব্যবহারেরও পরিবর্তন হচ্ছে। সব মানুষকে সমান আমাদের, সব ধর্মেই বলা আছে যে সব মানুষই সমান, কিন্তু আমাদের ব্যবহারে সেটা প্রকাশ পায় না। তো এটা খুব সহজেই দেখা যায়। আহ, কিন্তু আমি ছোটবেলার থেকেই দেখতেছি। তো আমি ছোটবেলাও কিছু বলতাম, তা এটা যে আমার একটা অভ্যাস ছিল, মাঝে মধ্যে আমি বলতাম এগুলো। এই যে এই তো লোকজন তো সমান ব্যবহার করে না সকলের সাথে। তো এটা আমার সবসময় মনে হচ্ছে যে সব তো এটা তো যারা হচ্ছে এই যে ধর্মের দোহাই দিয়ে বলে যে হচ্ছে সকলেই সমান, কিন্তু বাস্তবতায় ব্যবহারে তো সেটা প্রকাশ পায় না। তো এটা আমার কাছে সবসময় ছোটবেলা থেকে এরকম একটা খটকা লাগতো। তো এখন তো আমরা সকলেই জানি এটা কি ব্যাপার। হ্যাঁ।
সুতরাং হচ্ছে আমাদের বেশিরভাগ জিনিসই আমরা কথা একরকম করি, কাজের মধ্যে প্রকাশ হয় না। তো যাই হোক, তখন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, কাজ এবং কথার আমাদের এক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস, ক্রিমিনালদের ক্ষেত্রে হোক অথবা ভালো লোকদের ক্ষেত্রে একই কথা, ঠিক না? তো এই জিনিসটা তো সেই হিসাবে, যেটা কেশ বলতেছিল যে পৃথিবীর সব লোকেরই, বেশিরভাগ লোকই শান্তি চায়। আহ এবং অশান্তি তৈরি করার কুশিক্ষা আমাদেরকে বহুভাবে দেওয়া হয়েছে, এবং এটা আমরা আমাদের ফ্যামিলির মধ্যেও দেখি, আমাদের সমাজের মধ্যেও দেখি, এবং বৃহত্তর দেশ ভিত্তিক পরিস্থিতিও দেখি। তো কিন্তু বেশিরভাগ লোকই, শতকরা 99% লোকই এটা চায় না। কিন্তু কিছু লোকজন আছে, আর আমাদের মধ্যে যারা ক্রিমিনাল, যারা তাদের হোতারা ওই হচ্ছে আরো বড় ক্রিমিনাল, তারা এই গোলমাল বাধায়, যুদ্ধ বাধায় ইত্যাদি যা আছে এগুলো, অথবা উম মানে, এবং তারা তাদের পাওয়ার তৈরি করছে ব্যবসার মাধ্যমে হোক, বিভিন্ন উপায়ে, এরাই আর কি চালায়। এখন গভর্নমেন্টও তাদের নিয়ন্ত্রণে। তো এই পরিস্থিতির পরিবর্তন আসতেছে এখন। গভর্নমেন্ট কি আর থাকবে? এটা একটা মজার প্রশ্ন। আমরা যেভাবে গভর্নমেন্ট চিনি সেটা আবার থাকবে না। আহ, যাই হোক, দেখা যাক কি হয়। এটা কত তারা দিয়ে হোক, কেশ ফাউন্ডেশন কিভাবে এটার সাথে, হ্যাঁ, শুধু কেশ ফাউন্ডেশনে যে করতেছে এমন কোনো কথা নেই, অনেকেই কাজ এই ব্যাপারে কাজ করতে, বললাম তো, আমি উদাহরণ দিলাম, আমেরিকার গভর্নমেন্টের দুইজনের কথা বললাম। তো এখন এরা হচ্ছে, এদের এদের এরা যে কাজ করতেছে এটার প্রভাবটা সারা পৃথিবীতেই পড়ে, কারণ যেহেতু আমেরিকা প্রভাব সারা পৃথিবী। তো তো এই হিসাবে উম আরো লোকজন আছে, এবং যেমন হচ্ছে কি বলে হচ্ছে, কেশো এই উদাহরণটা দিছে যে হচ্ছে আহ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, যেটা অল্পক্ষণের জন্য বাঁচছে, তারপর কিন্তু চাইনিজ জিনিসপত্র যে ওরা বানাইছে, ওরা ভালো করে বানাইছে। ওরা যদিও তারা যুদ্ধ চায় না, কিন্তু তার যুদ্ধ ব্যাপার স্যাপার আছে, তো পাকিস্তান সেটা ব্যবহার করছে অনেক অনেক ভালো। এটা হচ্ছে ইয়ে দিচ্ছে, কি বলে কি বলে ফ্রান্স থেকে যেসব জিনিস ইন্ডিয়া পাইছে সেই তুলনায়। তো যাই হোক, তো কিন্তু চায়না তো যুদ্ধ করে না। তো ব্যাপারটা একটু অদ্ভুত আর কি। তো এখন ভালো জিনিস বানানোর জন্য আমরা জাপানিদের কাছে উদাহরণ নিই, ওরা তো যুদ্ধের জিনিসপত্র বানায় না, কিন্তু ওরা যা জিনিস বানায় ভালো জিনিস বানায়। তখন বেশিরভাগ লোকই ভালো করে কাজ করতে চায়, ভালো জিনিস করতে চায়। হ্যাঁ, আমরা মাঝে মাঝে চোরদের পাল্লায় পরে ওই ওইরকম অভ্যাসের মধ্যে কাছ থেকে আমরা ওরা শেখাও লোকজনকে চুরি করা, ঝগড়া বাঁধানো, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যত এগুলোর থেকে দূরে সরে আসবো, আহ তত হচ্ছে পরিস্থিতির উন্নয়ন হবে। এমনকি আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস যেগুলো, তো এগুলো, অনেক কিছু আছে এগুলোর মধ্যে যেগুলো হচ্ছে ওদের শিক্ষা, এটা খাওয়া উচিত না, এটা খাওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। যেমন এই ধরনের, মানে সমাজের প্রত্যেক মানে প্রত্যেক কোনায় এদের ইয়ে আছে, আহ অপকৃতির উদাহরণ আমরা দেখতে পাই। আহ, যেহেতু পৃথিবীর বেশিরভাগ মানুষ চায়, আমরা এখন এমন পরিস্থিতিতে আসছি যে আমরা হচ্ছে উম, যারা হচ্ছে ইয়েতে, আমরা হচ্ছে আমাদের আত্মার ক্ষমতা ব্যবহার করে, অথবা আমাদের আভ্যন্তরীণ ক্ষমতা ব্যবহার করে আমরা হচ্ছে এদের পরিস্থিতির পরিবর্তন, পৃথিবীর পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারি। এবং এটুকু বলা যেতে পারে যে শুধু পরিবর্তনটা তো পৃথিবীতে সীমাবদ্ধ না, এবং এর এর উদাহরণ আমি কেশ ফাউন্ডেশন মিটিং এ বলতে পারি না, কিন্তু আছে। এবং যেহেতু আমরা এখন বাইরের ইউনিভার্সাল কমিউনিটির সাথে আমরা সংযোগ করার কিছু কিছু ক্ষমতা আমাদের মধ্যে আসতেছে, আমরা এটা নিজেরাই করতে পারি। এবং আমি সকলকে এই জন্য আমি বেশ কিছুদিন ধরে সকলকে ইয়ে করতেছি, অনুরোধ সকলের কাছেই করতেছি যে আমরা যাতে বাইরের লোকজনের সাথে সংযোগ করা শুরু করি। এই ক্ষমতা আমাদের সকলেরই আছে, আমরা করতে পারি। আমরা অনেকে কর- শুধু করতে পারি না, অনেকে করিও, কিন্তু আমরা বুঝি না যে আমরা করি।
আমাদের মনে হয় যে হ্যাঁ ঠিক মতো হচ্ছে, আমরা আমরা যেদিকে অগ্রসর হচ্ছি, ক্যাশ ফাউন্ডেশনের কাজেই হোক অথবা অন্য কাজেই হোক, আমরা ঠিকভাবে অগ্রসর হচ্ছি। এবং বাইরের থেকে আমাদের ইয়ে আসতেছে, এবং একভাবে আংশিক আমাদের এখনকার এখনকার যে পরিস্থিতির আমরা ভালোভাবে দেখার ক্ষমতাটাও ওই সংযোগের ফলে আমাদের মধ্যে তৈরি হচ্ছে। যদিও আমরা মানে আমাদের জাগ্রত অবস্থার মন দিয়ে আমরা টের পাচ্ছি না যে কি হচ্ছে, কিন্তু আভ্যন্তরীণ আত্মার পর্যায়ে হচ্ছে। তা আমাদের আত্মার সাথে আমরা যত আমাদের সংযোগটা আরো গভীর করব, তত আমরা সহজে সহজে বুঝতে পারবো যে পৃথিবীতে কি হচ্ছে, পৃথিবীর বাইরে কি হচ্ছে। এখন পৃথিবীর বাইরে আর পৃথিবীর ভেতরে, পৃথিবী আলাদা জিনিস না, একে অপরের সাথে সংযুক্ত। এবং আমরা ওই সংযোগটা আরো দৃঢ় করতেছি, এবং এটা আস্তে আস্তে, এটা খুব শীঘ্রই আমরা এর বাইরে চলে আসবো। এখন কোন, এমনকি ক্যাশ ফাউন্ডেশনের যে গাড়ি যেটা উড়তে পারে, এটা এমন কিছু কঠিন কিছু না। এটা কেস বললো এটা $1,000 বেশি খরচ হবে না একটা বানাইতে, তার মানে কি একটা সাইকেলের সমান দাম। যে কোনো যে কোনো গাড়ি আকাশে ওড়ার মতো ব্যবস্থা করা যায়। তো এই হচ্ছে পরিস্থিতি, আমরা এইদিকে অগ্রসর হচ্ছি এখন। আহ, উম, তার মানে কি আমাদের স্পেস টেকনোলজি আমাদের নাগালের মধ্যে, আমাদের শুধু একটু আগাতে হবে, আমাদের সকলকেই আগাতে হবে। এখন ক্যাশ ফাউন্ডেশনের ক্ষেত্রে কিছু টাকা পয়সার দরকার, যেহেতু আমরা টাকা পয়সার পরিস্থিতির মধ্যে এখন আছি। হ্যাঁ, এক সময় এগুলো থাকবে না, কিন্তু এই মুহূর্তে আমরা সেই পরিস্থিতির মধ্যেই আছি। সুতরাং সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের কিছুদিন থাকতে হবে, কিন্তু এর ভেতর থেকেই আমরা পরিবর্তনটা ঘটাচ্ছি। যেমন গভর্নমেন্টের, আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দেখলাম, গভর্নমেন্টের ভেতর থেকেই গভর্নমেন্টের পরিবর্তন আসতেছে। মানে কি, গভর্নমেন্টে আসলে মানবতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা আলাদা কি বলে শোষণের যন্ত্র আর নাই, থাকতেছে না। তা আমরা আমাদের এখানেও দেখছি, যেমন আমাদের এখানকার ছাত্ররা, যেমন বাংলাদেশের উদাহরণটাই দিই। ছাত্ররা প্রথম দিকে তো ভালোভাবেই শুরু করছে, হ্যাঁ কিছু বাইরের কিছু অবদান আছে ওদের ইয়েতে, কিন্তু কিন্তু সাধারণ ছাত্ররাই করছে। এখন এরা তো বিভিন্ন প্রভাবে প্রভাবিত হয়েছে, সেটাও ঠিক। আবার এর মধ্যে কিছু কিছু অত প্রভাবিত হয় না। তো তো আমরা দেখতেছি যে হ্যাঁ, এটা একেবারে খুব কি বলে একদম ক্লিন ভাবে হবে, একদম পরিষ্কার ভাবে হবে এমন তো না, এই আগের সিস্টেমের সাথে প্যাঁচায় মিলেমিশে হচ্ছে। আহ এক এক দেশে এক এক ভাবে হচ্ছে, কিন্তু হচ্ছে। এইটাই আমাদের যে পরিবর্তন, লক্ষণীয় পরিবর্তন হচ্ছে। এর ফলে যে কিছু আদর্শের আহ উম, আদর্শের অবস্থান, আদর্শ আগে যে পর্যায়ে ছিল সেটার থেকে আগায় গেছে। তো এগুলো ভালো লক্ষণ। তো ফলে উম, এখন এখন আর বলা যায় না যে এটা হবে কি হবে না, এখন এটা হওয়া শুরু হয়েছে। এখন শুধু আমাদের আমাদের পৃথিবীর ভেতর থেকে হচ্ছে, ক্যাশ ফাউন্ডেশন যেমন পৃথিবীর ভেতর থেকে হচ্ছে, এখন আমরা বাইরের থেকে লোকজনও কাজ করতেছে। আহ তারপরে গভর্নমেন্টের ভিতরে হচ্ছে, সব জায়গায় বিজনেসের ক্ষেত্রেও হচ্ছে কিছু কিছু। তো এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, সব ধনী লোকরাই তো একরকম না, কেউ কেউ আছে যারা বিশেষত নতুন জেনারেশন যারা আসতেছে, মানে কম বয়সী যারা, তারা তো আগের চেয়ে অনেক বেশি অবগত যে আমাদের ছাত্ররাই, আমাদের বাংলাদেশে যে ছাত্র অভ্যুত্থান হলো ওটাও এটার উদাহরণ। যদিও হ্যাঁ, এটা পুরাপুরি যে একেবারে সব সঠিক দিকে চলে গেছে একবারে, তা তো না, কারণ আগের জিনিসও তো আছে, কিন্তু গড়াচ্ছে ঠিক দিকে। আমাদের এগুলো বুঝতে হবে, এবং লোকজনের সাথে সাথে এই যে পরিবর্তনটা আসতেছে, এটার সাথে সাথে সকলেরই সচেতনতা বাড়তেছে। তো এটা বড় কথা, এমনকি মধ্যবিত্তদেরও সচেতনতা বাড়তেছে সবচেয়ে। কি বলে, একভাবে বলা যেতে পারে সবচেয়ে কি বলে অন্ধ যারা আর কি, তাদের মধ্যেও চোখ খুলতেছে, যদি একটু তাদের কষ্ট হচ্ছে বেশি, কিন্তু হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি। তো শ্বেতা, এ ব্যাপারে কিছু বলবা কি না, বিশেষত ইন্ডিয়ার হ্যাঁ, পরিপ্রেক্ষিতে? হ্যাঁ, হ্যাঁ, আমি নিশ্চয়ই বলছি। একটা জিনিস আমি আগে বলে নিই, নাহলে পরে ভুলে যাব। যে
গত ওয়ান প্ল্যানেট নলেজ সিকার ওয়ার্কশপে যখন একটা লোক বলে, যখন এই প্লাজমা কারের ব্যাপারে কথাবার্তা মানে ডিসকাশন হচ্ছিল, আম, শ্রীমান মেহরানজি বলছিল যে যেরকম তুমি বললে $1,000 একটা কার হতে পারবে। একটা লোক সঙ্গে সঙ্গে বললো এটা কখন অ্যাভেলেবেল হবে। যখন মানে ও ওই ওরকম মেন্টালিটি, যে তুমি আমরা যেরকম বলছি যে উম, আহ, যখন তোমাদের বলা হচ্ছে যে মনুষ্যতার জন্য কৃষি ফাউন্ডেশনকে ডোনেট করো, তখন তোমাদের এই হৃদয়টা জাগে না? তোমরা শুধু কিনতে চাও, শুধু কিনে আনন্দ করতে চাও, ফুর্তি করতে চাও, আর তার তোমাদের এই ফুর্তির ফলে ফলে আজকের পৃথিবীর এই অবস্থা। তো হ্যাঁ, এই এই টেকনোলজিটা আস্তে আস্তে আসছে। এটাই কারণ, তোমাদের মতন লোকেদের কারণ, মানে ওই লোকটার কথা আমি বলছি আর কি, কি তোমরা, তোমাদের কাছে যেরকম, যাদের কাছে যাদের কেনার ক্ষমতা, যারা কিনতে পারে, তারা সাজা করে সব করবে। এটাই তো আসছে, এই ফিউচার। সাজা, সে এক দুজনের ইয়েতে ট্রাস্ট করে সবাই কাজ করবে, যেটা আমরা সোল লেভেলেও করছি। আর ইন্ডিয়ার কথা আমি বলছি যে ইন্ডিয়া ওইরকম হয়ে গেছে, শীষ মহলের মতন একরকমের, পারাত দার পারাত একটা মহল, কিন্তু ওটা শীষ মহলই রইলো। ওটা ছোট একটা, ছোট বাড়ি, যেরকম আগেকালে ছিল না, ছোট ছোট বাড়ি, আশেপাশের লোককে ডাকছে, সবাই এক দুজনের কথা শুনতে পাচ্ছে, কিরে কেমন আছিস, কিরে নমস্কার মাসিমা, প্রণাম মাসিমা, এরকম আমরা বলতাম। তো এখন আর সেটা নেই। এখন আর তোমার তোমার বাড়ি এখানে, ওর বাড়ি ওখানে, আর আলাদা আলাদা সবকিছু। এই জিনিসটা ইন্ডিয়াতে অনেক বেশি। মানে বাড়ির কথা আমি একটা এক্সাম্পল দিলাম, যে আখরোটের মতো। আর ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে আমি এটা বলছি যে ইন্ডিয়া যেভাবে খোলসটা ধরেছে, এই খোলস ভাঙতে হবে। আর এই এই যে পলিটিক্যাল লিডার্স, এই লিডার্স, কমিউনিটি লিডার্স, যেখানে যা বলো, যাদের সাপ্রেস করে রেখেছে তারা বাইরে আসবে, কিন্তু এটার কারণে এই খোলসটা ভাঙবে। আর যেরকম তুমি বললে না, মধ্যবিত্ত পরিবার যারা অতি ঘমন্ডি, অতি ইয়ে, যারা এই এই সাপ্রেশনের প্রত্যেকটা ল কে বুঝিয়ে রেখেছে, তাদের, তারা ভাঙবে। আমরা তো হৃদয় দিয়ে চাই না, কিন্তু ইন্ডিয়াতে তাই হবে। যেরকম বলছে না, তুমি ছোট লোক, তুমি এই, তুমি ওই, মানে আহ আমি যদি আমি যদি দেখি, তাহলে কত অ্যাবিউজ, কত লেয়ার দের লেয়ার অ্যাবিউজ, সেগুলো ক্র্যাক করতে হলে ক্র্যাকই করতে হবে। এই জিনিসটা আর কি আমি বলছি যে হ্যাঁ, ইন্ডিয়া লোকে, যেটা আমরা বলি না, যখন পেইন সামনে দেখে, যখন যেরকম আমি একবার আহ সাইলেন্ট করেছিলাম, যে মেডিটেশন করেছিলাম, যে আমি আমি আর পেনে থাকতে চাই না, আমি আর অসুস্থ থাকতে চাই না, আমি খুশি থাকতে চাই, কোনো জায়গায় আমার যাতে পেইন থাকে না। কিন্তু ওই পেইনটা উপরে এসছে, আর 2-3 বছর ধরে আমি এই পেইনে রয়েছি। এখন আস্তে আস্তে, আস্তে আস্তে কেন কি আমি ওটা দেখতে পাচ্ছি সামনে, ফোকাস, কি হ্যাঁ এই যে জিনিসটা, এটাকে আমার দূর করতে হবে, তখন ওটা দূর হলো। তো এই জিনিসটা ইন্ডিয়ার পরিপ্রেক্ষেও হবে। যখন আত্মার উন্নয়ন আমরা করছি, একটা একরোখকে ভাঙার মতন অবস্থা, ম্যানিফেস্টেশন গুলোকে ভাঙতে হবে, আর এটা ভাঙবেই। এইটারই দুঃখ লোকে পাবে, আমরা চাই না, কিন্তু লোকে দুঃখ যে জিনিসটা বলে, পেন যে জিনিসটা বলে, সেটা অনুভব করবে সাংঘাতিক ভাবে। ইন্ডিয়াতে হবে, কেন কি ইন্ডিয়া অনেক কিছুর, অনেক অহিংসার নামে অনেক হিংসা ক্রিকেট করেছে। আর এই জিনিসটা আমার আমি জানি প্রত্যেকটা কুশিকায় আছে। কেন কি হয়তো কতবার আমরা এসেছি, আমি এসেছি, আমার আমার ভেতরে এই যুদ্ধ, এই 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 রাগ এই ছিল। এখন আমি বুঝতে পারছি কেন। তো ইন্ডিয়ার একটা একরকমের আহ একটা ডাউনফল আছে, ফিজিক্যাল ক্রাশ আছে, কিন্তু আত্মার উন্নয়ন হবে, নিশ্চয়ই হবে। আর তার ফলে আবার সবাই আমরা এক হব, যখন আমরা 1000 বছর আগে এক ছিলাম। যেরকম আমি জানো তো, আমি এই যে
ইন্ডিয়া পাকিস্তানের যখন এই ওয়ার ট্রিগার হলো, এই কনফ্লিক্ট আর কি, ওই ট্রিগার হলো, তখন আমি আমি জানতাম এই জিনিসটা কি আম জনতা এটা চায় না। আম জনতা, মুসলিম হোক, আহ আহ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈনি হোক, তারা সবাই মিলেমিশে থাকবে। আমি বলবো একটা জিনিস, জৈনীরা যারা আমাদের এখানে জৈন ধর্ম যারা পালন করে, তারা তাদের যারা বেশি কট্টর জৈনী, তারা কি করে, নাকের মধ্যে আর মুখ টুক বেঁধে, মানে যাতে এই ইয়ে মতন, ওই যে আমরা করোনাতে পড়তাম না মুখের মধ্যে, ইয়ে একটা ক্যাপের মতন, ওই ক্যাপের নিয়ে যায়। কেন কি, ওদের মতে যে কোনো ব্যাকটেরিয়া আর কোনো কীটকেও ওরা যাতে, ইনভিজিবল যেগুলো, তাদেরও যাতে ওরা হত্যা না করতে পারে। ওরা যদি শ্বাস নিয়ে নেয় তাদেরও হত্যা হবে। এত সাংঘাতিক। কিন্তু আমরা যে এরিয়াতে সবচেয়ে বেশি, আমাদের এখানে সিটি এরিয়া আছে, সেখানে সবচেয়ে বেশি মুসলিমরা থাকে, ওই এরিয়াতে সবচেয়ে বেশি জৈনিরাও থাকে। আর ওরা এত সুন্দর মিলেমিশে থাকে। এখানে একটা জৈন মন্দির আছে, এখানে একটা মসজিদ আছে, আর ওরা খুব মিলেমিশে থাকে সবাই। এ কি করে সম্ভব? ওরা ওই খোলসটাকে বোঝে, ওরা ভেতরের আত্মাটাকে বোঝে কি না। আমরা হাজার বছর, মানে 100 বছর ধরে আমার মা বাবারা এখানে রয়েছে। এরা কত ভালো মানুষ, ওরা কত ভালো মানুষ। এই জিনিসটা এখন প্রকৃত রূপে সামনে আসছে, প্রকৃত রূপে আসছে। ইন্ডিয়া চেষ্টা করেছিল, কিন্তু এটা ফলিত হলো না। কেন কি, যারা শান্তি চায়, আম জনতা বলো, পৃথিবীর আরো লিডার্সরা বলো, পৃথিবীর অন্য যারা কান্ট্রি আছে তাদের বলো, তারা এখন শান্তি চায়। সে কারণে এখন শান্তিই থাকবে, চাহে ইরান আর ইসরায়েলের লড়াই হোক। হ্যাঁ, একটা জিনিস আমি নিশ্চয়ই বলবো কি, ভালো লোক সব জায়গায় আছে, কিন্তু নেতানিয়াহুর মতন একটা ম্যানিয়াক কমই আছে। তো তার এই পৃথিবীর থেকে যেতে হবে। আমরা বলি না, ট্রান্সমিউট দেম ইনটু পিওর হোয়াইট লাইট ব্যাক টু দ্য সোর্স, ঠিক তাই। এ আর হবে না, হতে পারে না। এই ভূমি, আর কোনো রক্তাপাত হতে দেবে না, নিশ্চয়ই। আমরা কত দুঃখী হয়েছি কত বছর ধরে। আমার এই ইন্ডিয়া বাংলাদেশ যখন হলো, আহ, যখন হলো ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ আলাদা আলাদা হয়ে গেল, তখন এই দুঃখে আমার আমার দাদু, তা তার ছেলে আমার বাবা, তারা কিন্তু এই দুঃখটা নিজের নিজের ইয়েতে ইভলিউশনারি আনলো এই জিনিসটাকে। আমিও বুঝতাম, আমরাও মাঝে মাঝে দুঃখী থাকতাম। আমার বাবা সবসময় এই কথাই বলতো, জানিস তো ওই বাড়ি থেকে বিপ্লব হয়েছিল, ওই বাড়ি থেকে বিপ্লব হয়েছিল, প্রত্যেকটা বাঙালির বাড়ি থেকে বিপ্লব হয়েছিল। আমার মার উম, বাপের বাড়ির লোকেরা সব ঢাকা, আমার আমার বাবা বাড়ির লোকেরা সব বরিশালে। তো সেই জিনিসগুলো আমার বাবা মা ভুলতে আজ, আমার বাবা তো মারা গেল, কোনোদিন ভুলতে পারলো না। কিন্তু আমি যখন আজকের ইয়েতে দেখি, আজকে এই সময় নাও মোমেন্টে দেখি, তখন যেন আমরা সবাই আবার ওই সীমা ছাড়িয়ে সবাই আবার এক হতে চলেছি, চলছি আর হয়ে গেছি, হৃদয় দিয়ে, আত্মা দিয়ে। তো আত্মার কথা, যখন আমরা আত্মবিশ্বাস বলি না, যেটা মরফিক বলে, আত্মবিশ্বাস থাকাটা খুব দরকার। আর আত্মার উন্নয়ন যখন আমরা করি, আমরা নিজেরাও, নিজেদের আত্মার উন্নয়নও হয় আমাদের। আর এর ফলে অনেক রকমের কনফ্লিক্ট, যেরকম আমরা কালকে একটা মেডিটেশন ছিল, ইন্ডিয়া, এই ইরান আর ইসরায়েলের ভেতরে আর কি শান্তির আহ জন্য, শান্তি আর এর জন্য আহ, আমরা মেডিটেশন করেছি কালকে। আর এমনিও করছি, যেরকম যখন বাংলাদেশ ইয়ে হয়েছিল, তখন আমি বাংলাদেশেও একটা বুদ্ধি কলম দিয়েছিলাম, যেটা এখনো আছে। আর আর ইন্ডিয়ার উপরেও দিয়েছিলাম একটা বুদ্ধি কলম। তো আমি আমার নিজ থেকে আমি জানি কি এটার এটার অনেক বড় আস্থা রয়েছে। কেন কি, আত্মার উন্নয়ন করছি আমরা। তো এই কারণে আমি এই বলতে চাই, মোটফেক তুমি একেবারে ঠিক বলেছো। এই সময়টা এসে গেছে যখন আমরা, তুমি যে বলো না, ইউনিভার্সাল কমিউনিটির সাথে আমাদের এখন যোগাযোগ হবে, হবে, খুবই তাড়াতাড়ি হবে। হয়তো সামনে আসছে মাসেই হতে পারে, হয়তো দুদিন পরেই হতে পারে। কেন কি, এরা এসে গেছে, এরা ওপেনে এসে গেছে, আর ওরা আসছে। আর প্রত্যেকটা জীবাত্মার সাথে ওদের কানেকশন আছে। এই জিনিসটা
খুবই সুন্দর, যেরকম আমরা আমাদের সেপারেট করে রেখেছি আমরা, কি ওর সাথে ওর কানেকশন আছে তো ওর সাথে নেই, ওর সাথে, কিন্তু ওদের সবার সাথে আছে। তোমাদের শুধু এটা সোলফুলি আমাদের আহ এটা ম্যানিফেস্ট করতে হবে। আর যেরকম ফিজিক্যাল ম্যানিফেস্টেশনটাও তার কারণেই হবে। যেরকম ওই লোকটা কোশ্চেন করছিল যে কি এই কার্ডটা আমরা কবে কিনতে পারবো। তো এই যে কেনা বেচা জিনিসটা, এটাকে যদি ওই লোকটা এই ভাবতো কি আমি একটু, আমি 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 গিভিং এ দিতে চাই, যাতে আমার সাথে অন্যরাও, আমার পরিবারের সাথে অন্যরাও এই গাড়ির লাভ পেতে পারে, এইভাবে ওকে প্রস্তুত হওয়া উচিত ছিল। তাহলে তাহলে তখন ইউনিভার্সাল স্রষ্টা বুঝবে যে, আমাদের দ্বারাই বুঝবে যে এখন সময় এসে গেছে, আমরা এটাকে এক্সপোজ করতে পারি, যে বলতে পারি যেটা হবেই। লোক মানুষ চায় না চায়, কিন্তু যাবে এইভাবে, যাবে এইভাবে মানে কি, তুমি সব জিনিস কিনতে পারবে না। কেনা বেচা এই ফিজিক্যালের ইয়ে ছিল, যেটার কারণে হাজারো হাজারো বছর ধরে হাজারো হাজারো লোক মরতেছে। এই জন্যে কেনা বেচা ভাবতে হবে, দিতে হবে, তাহলেই তুমি পাবে। এই হচ্ছে আমাদের সৃষ্টির ইউনিভার্সাল ল অফ লাভ, প্রসপারিটি, পিস এন্ড অ্যাবান্ডেন্স, যেটাকে আমরা, তুমি বলো না মশাই, এটা বোঝাটাই একটা এনলাইটেনমেন্ট। ওয়েলথ হচ্ছে নলেজ, যেটা দরকার সেটা হয়ে যাচ্ছে এখন, এখন আজকে নাও। এই তুমি খুব সুন্দরভাবে বোঝাও মশাই। আর ঠিক বলেছো তুমি যে মানুষের এই মধ্যবিত্ত যে চিন্তাধারা যেটাকে বানিয়েছে নিচ সাপ্রেস করার জন্য নিচেকে, আর উপরের গোলামি করার জন্য, সেই মধ্যবিত্ত পরিবারগুলো এখন আস্তে আস্তে বুঝতে পারছে জব নেই, এই শিক্ষার এটা চলছে না, এই এডুকেশন সিস্টেমটাও একটা ওয়েপেনের মতন ইস্তেমাল করেছে ওরা, রিলিজিয়াস সিস্টেমটাকে একটা ওয়েপেনের মতন ইস্তেমাল করেছে। তো এই জিনিসগুলো এখন আর চলবে না, চলতে পারে না। হিউম্যান ডিএনএ তে ইভলিউশনারি যা ওরা পেয়েছে, ওটা আস্তে আস্তে ধুমিল হতে আরম্ভ করবে। তো এই যে এই জিনিসটা আমাদের আসছে, এই যে আসছে জেনারেশন, এই জেনারেশন একটা শুভ লাভ পাবে, যেটা আমরা শুভ লাভ বলি। শুভেচ্ছার শুভ লাভ পাবে। আমরা বলি না, इनायत, स्रष्टा की इनायत मिलेगी, स्रष्टा का प्यार मिलेगा, स्रष्टा का आदर मिलेगा। এই হচ্ছে যাদের দরকার, তারা ঠিক পাবে। হ্যাঁ, এই সাইকেলটায় আমরা নেই। যেরকম আমাদের মেহরানজি শ্রীমান বলছিল যে এই ওয়ারের সাইকেলে আমরা আর নেই। যারা আছে তারা বুঝবে, যারা নেই তাদের জন্য এটা নেই। যেরকম তুমি বলো না নেগেটিভ চিন্তা করো না। আমি এখান থেকে শিখেছি মশাই। আমি খুব চিন্তা করতাম, আমি খুব ভাবতাম, এখন আর ভাবি না। এখন ভাবি যদি আমি আমি নিজেকে পেইনলেস করতে চাই, আমি নিজেকে, আমার শরীরে যদি বর চলছে তো সেটা যদি করতে চাই, তাহলে তো আমার একটা থিঙ্কিং, আমার থট প্রসেসটা মাইন্ডফুল হতে হবে, পিসফুল হতে হবে, আর আলোয় আলোকিত হতে হবে। তাহলেই তো হবে। সেরকম জিনিসটা পুরো পৃথিবীতে হয়, পুরো ইউনিভার্সে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি খুব গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা দিই। নিশ্চয়ই এই বলতে চাচ্ছিলাম মৌসিক। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এর পরের ব্যাপারে একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের আহ, কি বলে, কেশ ফাউন্ডেশনের বৃহস্পতিবারের টিচিং এর মূল যে দিকে, সেটা হচ্ছে আমাদের আহ, আমরা হচ্ছে কিভাবে হচ্ছে এনার্জির দিকে, এনার্জির জগৎ, আমাদের আত্মার জগৎ সম্বন্ধে একটু পরিচিতি না আমাদের দরকার আছে। এই হিসাবে যে আমরা আমাদের পৃথিবীতে আমাদের যে অবস্থান এখন, সেটাকে আমরা আমাদের আত্মা আত্মার পরিস্থিতি, আত্মার জীবন,
থেকে আলাদা ভাবি, কিন্তু আসলেই কি আলাদা? এই এই জিনিস, এই আসলে যে আলাদা না, এটাই হচ্ছে আমাদের এখন নতুন উপলব্ধির অংশ। আমাদেরকে একভাবে আলাদা করে রাখা হয়েছে। কেন আলাদা করে রাখা হয়েছে? কারণ আমাদের আত্মার দিকে আমাদের ক্ষমতা অনেক। স্রষ্টার অবস্থান এই এনার্জির জগতে, আত্মার মাঝেই আমাদের স্রষ্টার অবস্থান। এখন এটাকে আলাদা রাখা হয়েছে এই কারণে যে আমাদের এই ক্ষমতার থেকে আমাদেরকে দূরে রেখে আমাদের অপব্যবহার করা হয়েছে। এখন যেহেতু আমরা এগুলোর সাথে আমাদের পরিচিতি হচ্ছে, ফলে আমরা আমাদের এই পৃথিবীর অবস্থানও অন্য পর্যায়ে চলে যাচ্ছে সেই হিসেবে। কারণ আমাদের আত্মার আলোয় এই পৃথিবীর অবস্থান আলোকিত হচ্ছে, যেটা ইংরেজিতে বলা হয় এনলাইটমেন্ট। মানে কি এনলাইটমেন্টের বাংলা কি হবে? তোমরা দেখো, একটু ভালো একটা শব্দ বের করতে হবে। এনলাইটমেন্টের বাংলা কি হতে পারে? জ্ঞানালোক। হ্যাঁ। জ্ঞানালোক। উম উম, পুরাপুরি হয় না। ওই যে আহ, আলোয় আলোকিত, মনে করো, আলোয় না, আলোকিত, কেন কি জানো তো মশফিক, এনলাইটেনমেন্টের কোনো একটা শব্দ নেই আমাদের, না, মানে একটা বাংলাতে শব্দ বা হিন্দি। নাই, আমাদের এখানে কোনো একটা শব্দ নাই। কিন্তু হ্যাঁ, কি হইতে পারে, কোন এক্সপ্রেশন দিয়ে এটা বোঝানো যেতে পারে, মানে এটাকে এরকম আমার কোনো শব্দ হ্যাঁ, আপাতত মনে পড়তেছে না। কবিদের মধ্যে কিছু থাকতে পারে, বিশেষত যারা আমাদের ওস্তাদ কবিদের মধ্যে, ধরো লালন ফকির অথবা রবীন্দ্রনাথ ঠাকুরদের কাছ থেকে হয়তো কিছু পাওয়া যেতে পারে। যাই হোক, এই মুহূর্তে আমার তেমন কিছু মনে হচ্ছে না। তবে জ্ঞানালোক, এটা কাছাকাছি আসে, এটা ঠিক। কিন্তু এটা ঠিক না, 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 এনলাইটমেন্ট ঠিক পুরোপুরি এখানে হয় না। এটা ঠিক ওই ইয়েটাকে করে না, মানেটা ওইভাবে ইয়ে হয় না, প্রকাশ হয় না। আহ, সবচেয়ে আমার কাছাকাছি যে ইয়েটা মনে হয়, সেটা হচ্ছে আমাদের ইয়ে আছে না, আমাদের ইয়েতে কি বলে, আমাদের ইসলামে যে আছে, যারা কি বলে, যারা ফেরেশতা, তারা আগুনের তৈরি অথবা এরকম কিছু একটা ব্যাপার আছে না? আহ, অনেকটা বলা যেতে পারে ওই রকম কিছু, ওই রকম একটা ইয়ে। আমরা নিজেরাও কিন্তু ইয়ের তৈরি, আলোর তৈরি। ইয়ে না, ইয়ে কি বলে কি বলে ফেরেশতা না? হ্যাঁ, ফেরেশতারা তো আলোর তৈরি, মানুষও তো আলোর তৈরি। তো মানুষ এক মাটির তৈরি। হ্যাঁ, মাটির তৈরি, কিন্তু আসলে তো না। আসলে তো আমরাও তো এনার্জির তৈরি। আমাদের আত্মার সাইডটা তো এনার্জি। হ্যাঁ, হ্যাঁ। তা আমাদের আমরা তো স্রষ্টা আমরা তো স্রষ্টা আমাদের মাটি। ভিতরে প্রবেশ করছে। হ্যাঁ, তা আমাদের আমাদের তো মাটির তৈরি না, আমরাও এনার্জির তৈরি। কিন্তু আমাদেরকে এটার থেকে দূরে রাখা হয়েছে, এটাই আমি বোঝাতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এই রিলিজিয়াস ইয়েতে এই উদাহরণটা কিন্তু, যেমন যে ইয়ে কি বলে কি বলে, যারা আলোর জগতে, এমনকি ইয়েকেও, শয়তানকেও আলোর তৈরি বলা হয়। এদিকে মানুষকে বলা হয় না। এটা একটু খুব, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো। কিন্তু আসলে কিন্তু আমরাও তাই। যেহেতু আমরা আলোয় আলোকিত ভিতর আভ্যন্তরীণ ভাবে, সুতরাং আমরাও আলোর তৈরি। তো এখন একভাবে সৃষ্টি আলোয় আলোকিত, এটাই আমার কাছে সৃষ্টির আলোয় আলোকিত, এটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি
এক্সপ্রেশন আমি চিন্তা করতে পারি এনলাইটমেন্টের। কি বলো, তোমরা কি বলো, সৃষ্টির আলোয় আলোকিত? হ্যাঁ, হ্যাঁ, এটা সত্যি খুবই কাছাকাছি। খুবই সৃষ্টির আলো, কাছে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুবই সৃষ্টির কাছাকাছি, হ্যাঁ। হ্যাঁ। আলো। তো এই 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 জিনিসটা এখন আমরা বলতে পারি। তো আপাতত এটা থাক, এটা আমাদের হাতে থাক, এর চেয়ে ভালো কিছু আসলে পারে, তারপর আমরা সেই দিকে যাব। এই মুহূর্তে এটা মোটামুটি কাছাকাছি। তো এখন আমাদের আমাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা অভিজ্ঞতার মাধ্যমে আমাদের উপলব্ধি আসে, এবং উপলব্ধি আসার জন্য আমাদের নিজেদেরকে প্রয়োগ করতে হয়। তারপরে তার ফলেই তৈরি হয় আমাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স। এটাকে বলে বাংলা আমি বুদ্ধিমত্তা বলতেছি। তা এখন বুদ্ধিমত্তাটা আমাদের অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতার সাথে আর কি যোগ হচ্ছে, আমাদের নিজেদেরকে প্রয়োগ করতে হবে। আমরা মানে কি, অন্যের কথাই ঠিক না, এটা আমাদের আভ্যন্তরীণ ভাবে আমরা নিজেরা নিজেদেরকে তার ফলে আমাদের অগ্রগতি হয়, এবং তারপরে এক সময় আমাদের সৃষ্টির কিছু আলো আমাদেরকে এর পরের পর্যায়ে নিয়ে যায়। এই এখন কতটুকু আলো আসলো, কিটুকু আসলো, সেটা এক 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 সময় এক এক পরিস্থিতির উপর নির্ভর করে, কিরকম কিরকম আমরা, কতটা আমরা আগায় আসলাম, এটা নির্ভর করে পরিস্থিতির উপরে, আমাদের ইন্টেলিজেন্সের উপরে। তা আমরা এর থেকে বুঝতে পারি যে আমাদের আহ, এই আলো, একভাবে বলা যেতে পারে আত্মার জগৎ বলতে পারে, এই এই সৃষ্টির আলোয় আলোকিত জগৎটা কিরকম, এখানে সময় কিভাবে কাজ করে, এখানে আমরা আত্মা হিসাবে কি আমাদের, আমরা কতদিন থাকি, কিভাবে থাকি, এখানে সময় কাটে কিভাবে, সময়ের কি, সময়ের বৈশিষ্ট্য এখানে কিরকম, এগুলো এই উপলব্ধির অংশ। এখন উম সময় তখনই তৈরি হয় যখন আমাদের অনুভূতি এবং অভিজ্ঞতা এবং আমাদের সৃষ্টির আলো সমন্বয় ঘটে। এখন এই পরিস্থিতিটা কি রকম, এখানে কি আমাদের এই এই নতুন পরিস্থিতি থেকে অন্য আর একটা আত্মার সাথে আমাদের সংযোগ হয় গভীরভাবে, একটা অথবা কয়েকটার সাথে, যেটা কি বলে টুইন সোল বললো, কেস কেস ফাউন্ডেশনের টুইন সোল বলা হয়। কোনো কারোর সাথে আমাদের এইভাবে গভীরভাবে একটা হয় নাকি? আর এখানে স্রষ্টা স্রষ্টা কি, স্রষ্টা কিভাবে এই পরিস্থিতিতে কাজ করে, এগুলো সব আমাদের জানা এবং শেখার ব্যাপার। এবং এগুলো আমাদের, এখন যেহেতু আমরা আমাদের আলোর দিকটা, আমাদের মাটির থেকে আমরা আগুনের দিকটা বলা যেতে পারে সম্বন্ধে আমরা আহ, অভিজ্ঞ হচ্ছি, এখন আমাদেরকে বলা যেতে পারে যে আমরা ওখানে কিভাবে কাজ করে সময়, পৃথিবীর মতো নয়, কিন্তু ওর সাথে পৃথিবীর পরিস্থিতিরও সম্পর্ক আছে। যেহেতু আমরা আগের মতো আমাদের শরীর রেখে আমাদের আত্মা চলে যেতে হবে না, এখন আমরা শরীর সহই চলে যেতে, এখন এটা তো এই এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে এখন পৃথিবীতে। আমাদের আগের আগের অন্যদের কাছে আমাদের শরীর রেখে যেতে হবে, কি বলে, পোড়ানোর জন্য অথবা কবর দেওয়ার জন্য। এটা তো আর দরকার নেই, আমরা তো সাথে নিয়ে যেতে পারি, এবং যখন আবার ফেরত আসতে হবে ওইভাবে আসতে, আগের মতো করেও আসতে পারি, অন্যভাবে আসতে পারি। তো এটা তো একটা নতুন পরিস্থিতির তৈরি হচ্ছে। এখন এই পরিস্থিতিতে শুধু আমাদের কি বলে মাটির দিকটা অথবা পৃথিবীর দিকটা দেখলেই, অথবা বস্তু জগতের দিকটা দেখলেই তো হবে না।
এখন তো আমাদের অন্য দিকের সম্বন্ধে একটু ধারণা দরকার, কারণ আমরা আমরা আসবো যাব আগের আগের পরিস্থিতি থেকে। এই রবীন্দ্রনাথের ভাষায় সব জায়গায় আসবো যাব চিরদিনের এই আমি, তো এর চেয়ে সুন্দর করে আর বলা যায় না। তো এই মুহূর্তে মানে আমাদের সীমিত উপলব্ধির মধ্যে এটা একটা সুন্দর ভাষা। তো উম, কিন্তু এটা এই 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 নতুন পরিস্থিতির সাথে অবগতির জন্য আমাদের কি বলে আত্মার দিকটা সম্বন্ধে অনেক কিছু বুঝতে হবে। আত্মা কিভাবে তার জীবন কাটায়, অথবা আত্মা যখন অপ্রকাশিত থাকে বস্তু জগতে তখন কি কি পরিস্থিতি, আর প্রকাশ হলে হওয়ার পরে কি পরিবর্তন হতে পারে। আমরা যে এখন পৃথিবীতে আসছি, আমরা যাদেরকে চিনি অথবা যাদের সাথে আমরা ওঠা বসা করছি, তাদের সাথে কি আমরা আগের থেকে ঠিক করে আসছি যে আমার তো ওদের সাথে পৃথিবীতে আবার দেখা হবে? এগুলো আমাদের মনে নাই, আমরা হিসাবেও রাখি না। কিন্তু এটা কি আমাদের হিসাবে ছিল ওই সময়? কিছু কিছু ক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ। সব ক্ষেত্রে পুরোপুরি আমি শিওর না, তো কিছু কিছু আমি জানি যেটা শিওর। তো আমাদের আগের থেকেই কিছু ঠিক করে আসছি আমরা, যে এখানে এই কাজ করব, এবং কিছু দেখা হবে দেখা যাবে না হবে। এমনকি আমার মনে আছে একবার আমি ইউনিভার্সাল কাউন্সিলের একটা মিটিং এ আমাদের যখন ইতালিতে হয়েছিল। তো তো তখন তো ইউনিভার্সাল কাউন্সিলের মেম্বার ছিলাম। তখন কেস বলতেছিল, তোমরা যে এখানে ইউনিভার্সাল কাউন্সিলের যারা আছো, তারা কি মনে করো যে তোমরা হঠাৎ এখানে এসে হাজির হইছো? না জানি, এটা কোটি কোটি বছর আগের থেকে ঠিক করে। এখন কোটি কোটি বছর বলতে কি বোঝায় সেটা এখন তো আবার অন্যরকম হয়ে গেছে, আমাদের সময়ের পরিস্থিতি ব্যাপারটা তো আমরা এখন অন্যভাবে বুঝি, কিন্তু ওই সময় ওইভাবে বলছিল। তো যাই হোক, এখন আমাদের হচ্ছে কি, যেটা হচ্ছে আমরা যেটাকে মাটির জগৎ বলি, অথবা আমাদের ইসলামিক ধর্মে যেটাকে আমরা যে মানুষ মাটির তৈরি, অথবা পৃথিবীর মাটির তৈরি, অথবা মেটেরিয়াল জগৎ বলা যেতে পারে। আমরা মেটেরিয়াল জগতের অংশ, কিন্তু ওটা আংশিক ভাবে আমরা এই এই জগতে। কিন্তু আমাদের আর এক অংশ কিন্তু ওরকম না, আত্মার দিকটা তো আর ওরকম না। তা এখন আমি সুবিধার্থে এখন আমি আমাদের ইসলামিক ভাষায় যেসব যেসব ভাবে বলা হয়েছে, যেমন হচ্ছে ফেরেশতারা আগুনের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি, কিন্তু তাই কি? তো আমি আমাদের এখনকার আহ, পরিস্থিতির সাথে আমি মিল রেখে কথাগুলো বলতেছি, এখনকার আমাদের আমাদের ভাষার সাথে মিল রেখে। কিন্তু নতুন পরিস্থিতিতে কিন্তু আমরা হচ্ছে আলোর জগতের লোক। আহ, তখন সেখানে আমরা কিভাবে চলাফেরা করব, সেটা আমাদের শেখা এবং জানার একটা অংশ। আমাদের ওখানে গিয়ে পরিচিত লোকজনের সাথে দেখা হতে পারে। লোকজন বলতে আমি বলতেছি না শুধু পৃথিবীর, পৃথিবীর বাইরেরও হতে পারে, যাদেরকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল কমিউনিটি, এবং হচ্ছে কি বলে অথবা মহাবিশ্ব সমাজ। এখন মহাবিশ্ব সমাজ দেখতে কিরকম? তাদের কেউ কেউ তারা বহিঃপ্রকাশ করছে বিভিন্ন জায়গায়, অনেকে আমাদের মাঝেই আছে, আবার কেউ কেউ করে নাই। তাদের সাথে আমাদের যোগাযোগ, হ্যাঁ, কেউ কারো কারো আছে, কারো কারো নেই। এখন আমরা যেমন হচ্ছে আমরা জানি যে পৃথিবীর যে পরিস্থিতি, এটা কেসের একটা কাজ হচ্ছে পৃথিবীর এই পরিস্থিতিটা ঠিক করা, এবং সাথে কিছু লোকজনের দরকার, তো আমরা হচ্ছে তারা। তো এখন এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আমাদের কি দরকার? আমাদের উম যাদের যারা কেস যেমন আসছে, তাদের সাথে যারা আসছে তারা কি সকলেই না জেনে আসছে? মোটামুটি
তারা হচ্ছে এই কাজ তারা ঠিক এই কাজে করার জন্য আসছে, কারণ তারা কিছু বুঝে শুনে আসছে যে হ্যাঁ, আমরা করতে পারি। না করতে পারলে তো আসার কোনো দরকার নেই এখানে। আসে কি আমরা আহ, রং তামাশা তো করতে আসিনি। মজা করতে মজার মধ্যে আমরা কাজ করবো ঠিকই, সেটা যেমন আমরা করি। কিন্তু আহ তো এই পরিস্থিতিতে এবং আমরা যখন ফেরত যাব, তখন ফেরত ঠিক পুরোপুরি যাব না, মানে যাওয়া আসার মতো একভাবে। তখন আমাদের দুই 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 দিকেই আমাদের জানতে হবে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি আর কোথা থেকে কোথায় আসতেছি, সবই আমাদের জানা লাগবে। এখন সময় আমাদের পৃথিবীতে যেভাবে কাটে, ওখানে তো আর ওভাবে কাটে না। এমনকি এইটুকু বলা যেতে পারে যে পৃথিবীর এই গোলক ধাঁধা এটা আংশিকভাবে আমাদের আত্মার জগৎকেও ঘিরে ধরে। এবং এটা একভাবে বলা যায় কৃত্রিম উপায়ে এটা তৈরি করা হয়েছে। ফলে আমরা যে পৃথিবী থেকে পুরাপুরি বেরোয় যেতে পারি তা ঠিক, অনেক ক্ষেত্রে। তবে সেই পরিস্থিতির পরিবর্তন আসতেছে, সুতরাং এটা আর থাকতেছে না। তবে এইটুক বলা যেতে পারে যে অনেক ক্ষেত্রে এবং এগুলোর চিহ্ন ধর্ম ধর্মগ্রন্থের মধ্যে প্রচুর দেখা যায়, যে আমরা পৃথিবীর গোলকধাঁধার মধ্যে উম, মানে মৃত্যুর পরেও আটকায় থাকি অনেকে। তো এখন আমরা যারা এই পরিস্থিতির পরিবর্তনের জন্য কাজ করতেছি, এটা আর থাকতেছে না, এটা শীঘ্রই এই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। তো এইটুকুই বলা যেতে পারে। তবে হচ্ছে মানুষ আসলে সরাসরি স্রষ্টার সাথে সংযোগ রাখতে পারে, করতে পারে, বজায় রাখতে পারে ইত্যাদি, এবং সাথে সাথে তাদের আরো অনেক আত্মার সাথে সংযোগ হয়, এবং তাদের শিক্ষা পৃথিবীতে এই সীমাবদ্ধ না, এই পৃথিবীর পরেও আরো অনেক আছে। তো এইটুকু মোটামুটি এটুকু বলা যেতে পারে। এবং এর জন্য আমাদের হচ্ছে ওখানকার সময় কিভাবে কাজ করে, এবং আমরা যত আমাদের সৃষ্টির আলোয় আলোকিত হই, তত আমাদের সময়ের গভীরতা সম্বন্ধে ধারণা আমাদের বাড়ে। এবং উম, আহ, এবং আমরা কিভাবে এবং হচ্ছে যত আমরা এই সৃষ্টির আলোয় আলোকিত হয়, তত আমরা স্রষ্টার কাছে যাচ্ছি। তার মানে কি আমরা হচ্ছে সময়ের সময়ের যে সময়হীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে আমরা, যেখানে সময়ের কোনো ইয়ে নাই, টাইম জিরো, অথবা সময়ের কোনো ইয়ে নাই, অবদান নাই, এমন একটা পরিস্থিতির দিকে আমরা যেতে পারি। তো সেখান থেকে যে আমরা ওখানে থাকতে হবে সবসময়, এমন কোনো কথা নেই। যেমন আমরা পৃথিবীতে এখন আছি অত্যন্ত সীমিত সময়ের এবং সীমিত সাময়িক পরিস্থিতির মধ্যে আছি, বলা যেতে পারে। আমি এটা নিয়ে গত দুই ক্লাসের মনে হয় 2 ক্লাসের আগে বলছিলাম যে আমার একটা মনে হয় যে আমরা একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তার মধ্যে মানে কি, সময়ের অতীত আছে, ভবিষ্যৎ আছে, আর রাস্তার এদিক ওদিক যাওয়া সম্ভব না। কিন্তু ব্যাপারটা আসলে তো ওইভাবে কাজ করে না। তো তা আমরা এখন আস্তে আস্তে বুঝতেছি যে সময়টা, যে আমাদের যে সীমিত সময়ের মধ্যে আছে এখানে, আহ এটা এটা একটা এখানকার পরিস্থিতি। এটা এমন কিছু আহামরি কিছু না, অথবা স্পেশাল কিছু না। আহ আমরা যখন আমরা ইয়েতে যাই, আমাদের আত্মার দিকে যাই, তখন এই জিনিসগুলো বদলায়। তো যাই হোক, এটা হচ্ছে একটা জিনিস যেটা আমরা উম, চিন্তা ভাবনা করি না। কিন্তু যখন উম, আত্মার ওই পরিস্থিতিতে আমরা পরিস্থিতির মধ্যে আসি, তখন আমাদের কিছু প্রস্তুতির দরকার, অথবা আমাদের এই শিক্ষার দরকার, যেহেতু আমরা আত্মার সাথে আমাদের পরিচিতি বাড়ছে। এই বাড়াটা হচ্ছে না যেটা আমরা প্র্যাকটিস করি, অথবা যেসব অনুভূতি গুলো আমরা আস্তে আস্তে
একটু একটু করে বুঝতেছি। এখন একটু একটু করে বোঝার মাঝে কি আছে, যেমন হচ্ছে আমাদের, আমরা বলি যে আমাদের ভালো লাগতেছে। এখন ভালো লাগা, এখন আমরা যদি হচ্ছে কি বলে কোন এক ঘরে খাটের উপর বসে আছি, এটা এক রকমের ভালো লাগা। আর এক ঘরে যে একটা চেয়ারের উপর বসে আছি, ওটা আর এক ঘরে আর এক ভালো লাগা। দুটো ভালোবাসার ভালো লাগার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তখন এখন দুইটাই ভালো লাগা। আমি মানে দৈনন্দিন জীবনের একটা উদাহরণ থেকে বলি। আমাদের যে ভালো লাগা, আমাদের যে ভালো লাগার অনুভূতি, এটার মধ্যে কিন্তু অনেক সূক্ষ্মভাবে আমরা অনেক কিছু দেখতে পারি। এবং এমনকি আমরা কোথায় আছি, যেমন আমি এক ঘর থেকে আরেক ঘরে গেলে আমাদের ভালো লাগা বদলাতে পারে, চেয়ারে বসার থেকে বিছানায় বসায়। একইভাবে আমরা আমাদের অনুভূতির মাধ্যমে কিছু লোকজনের আশেপাশে গেছি, তখন ভালো লাগতেছে। কিছু একটা এখানে কেউ কেউ কোন একটা ব্যাপার আছে যে জন্য এই পরিস্থিতিটা ভালো। একইভাবে আমরাও কিন্তু আমাদের এই ভালো লাগাটা ওই পরিস্থিতিতে আনতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে। এখন আমরা অনেকের সংস্পর্শে আসলে আমাদের ভালো লাগে, কারণ সে আমরা যে মানুষের সংস্পর্শে আসলে আমাদের ভালো লাগে, সেই মানুষটা কিছু একটা করতেছে যেটার সাথে আমরা সংযোগ করতে পারি। যাদের অনেক ক্ষমতা আছে তারা তারা কিন্তু এটা সবসময় তাদের সাথে সাথে থাকে। আমরা বুঝি না, কারণ আমরা আমাদের আন্দাজ নাই। অনেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে আবোল তাবোল কথাবার্তা ঘোরাফেরা করে, ফলে আমরা এগুলো দেখতে পারি না অথবা বুঝতেও পারি না। কিন্তু অনেক ক্ষমতাশীল লোকজন তারা এই জিনিস করতে করে। তারা যেখানে যায়, তারা যদি কেউ একটু বোঝে, তারা কিন্তু বুঝে যে কেউ আসছে, যে এর মধ্যে অনেক কিছু আছে। এটা একটা জিনিস যেটা আমরা কখনো চিন্তা করে দেখি না, কিন্তু আমাদের এই ক্ষমতা আছে বোঝা যে কেউ একজন আসছে, যে অনেক কিছু আমাদের সাথে সংযোগ করলে আমরা অনেক কিছু করতে পারি, অথবা অনেক কিছু বুঝতে পারি, অথবা অনেক সৃষ্টির আলোয় আলোকিত হতে পারি। কারণ সেই 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 যে যার কথা আমরা বলতেছি, সেই হচ্ছে, তার মধ্যে অনেক জ্ঞানের আলো প্রকাশিত হচ্ছে। এমনকি এটা শুধু যে একটা জীব, একটা মানুষ হতে হবে অথবা একটা প্রাণী হতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় অনেক জায়গারও মধ্যে এই জিনিসটা থাকে। কারণ এই জায়গায় যারা আসছে গেছে, তারা তাদের কিছু কিছু জিনিস এরা রেখে গেছে এখানে। এমনকি বস্তুর মধ্যেও রাখা, ইয়ে করা যেতে পারে। এটা আমরা ইয়ে করতে পারি, পাঠাতে পারি। যেমন গ্যাসের মধ্যে থেকে আমরা এনার্জি নিতেও পারি, দিতেও পারি। আমরা এখন জানি গ্যাসের এনার্জি দেওয়া যায়। শুধু গ্যাসের এনার্জি যে ওই এনার্জিতেই সীমিত তা তো না, গ্যাসের এনার্জি দেওয়াও যায়, নেওয়াও যায়। তো আমরা যখন একটা গ্যাস নিয়ে একজনকে দিলাম, আমরা কিন্তু হ্যাঁ, বেসিক এনার্জি ভালো এবং এটা শরীর তার উপকার করে, তার বিশেষ একটা কাজের জন্য আমরা এটাকে আমাদের ভিতর থেকেও এনার্জি পাঠাতে পারি, দিতে পারি। তো এই জিনিসটা, এগুলো মনে রাখলে অনেক কিছু করা সম্ভব। এখন উম জ্ঞান তো ইয়ে না, এখন জ্ঞান সম্বন্ধে আমরা একটু বুঝি, কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু আছে। এটা যেমন একটা জিনিস। এখন আম, আমরা কেশ ফাউন্ডেশন থেকে কিছু জ্ঞান আসে। এখন এখন সব জ্ঞান কিভাবে বানানো হয় এগুলো বলা হয় না, কিন্তু আমরাও ওইরকম জ্ঞান বানাইতে পারি, একভাবে বলা যেতে পারে। কিন্তু তার জন্য আমরা কিভাবে এনার্জি পাঠাচ্ছি জ্ঞানকে, সেটা আমাদের জানতে হবে। আশা করি এটা একটু নতুন ধরনের ইনফরমেশন আমি দিলাম আজকে। কিন্তু এটা এটা কিন্তু আমাদের আমাদের হিসাবে থাকে না অনেক সময়, যে আমাদের এই ক্ষমতা আছে। আর আমরা যত বেশি এটার সদ্ব্যবহার করি, তত এটা সমৃদ্ধি হয়। তো এই এই জিনিসগুলো একটু মজার ব্যাপার। এবং এর সাথে প্লাজমা কিভাবে কাজ করে এটা জানলেও আরো আরো কিছু, অনেক কিছু করা সম্ভব। আম, তো এই আর কি। তো আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের আমাদের সাথী, আমাদের
কি বলে, পথ চলার সাথী, আমাদের আত্মার জগতে পথ চলার সাথী আছে অবশ্যই, কিন্তু কারা তারা, আর কারা হতে পারে, কারা ছিল, ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই মজার ব্যাপার এবং জানার ব্যাপার। আহ, হ্যাঁ, এটা আমরা সবসময় যে আমাদের বুঝতে হবে জানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ক্ষেত্র বিশেষত এগুলোর আহ প্রয়োগ আছে এবং এগুলোর ব্যবহার আছে। আমরা সুন্দর করে এগুলোকে ব্যবহার করে বিভিন্ন পরিস্থিতির পরিবর্তন আনতে পারি। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, এখন কেউ আর কেউ কিছু বলবে নাকি? আমি একটু বলি। হ্যাঁ, এখন বলো। আমরা আমাদের হচ্ছে গিয়ে দুইটা জগৎ আছে, একটা হচ্ছে গিয়ে বস্তু জগৎ, আর একটা হচ্ছে গিয়ে আত্মার জগৎ। এখন আমরা যে পরিস্থিতিতে, আমি যে পরিস্থিতি আছি সেখানে হচ্ছে গিয়ে পার্থিব জগৎ নিয়েই বা বস্তু জগৎ নিয়েই আমি সবসময় ঘিরে আছি। এখানে হচ্ছে গিয়ে আমরা প্রথমে যেটা বললাম যে আমাদের দেশের অবস্থার কথা, আমাদের পৃথিবীর অবস্থার কথা, বিভিন্ন জাতিতে জাতিতে মারামারি হয়। তারপর হচ্ছে গিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, যেমন আমরা যারা হচ্ছে গিয়ে একটু যারা আমাদের মধ্যে অবস্থা একটু খারাপ আছে তাদেরকে আমরা নিচু হিসাবে মনে করি। এরকম নানা অনেক কিছু, কি বলবো, অসঙ্গতি আছে আমাদের সমাজে, আমাদের দেশে আবার অনেক সঙ্গতিও আছে। কিন্তু আমরা যারা কেশ ফাউন্ডেশন আছে, তারা এখন হচ্ছে গিয়ে মানে পৃথিবীর বাইরে, মানে উম, এটা এটা হচ্ছে ইউনিভার্স সমাজের সাথে একসাথে হতে যাচ্ছে। সুতরাং আমাদের আমাদের সমাজের তো তাহলে আমাদের প্রথমে ব্যালেন্স রাখতে হবে। প্লাজমা মানেই হচ্ছে গিয়ে ব্যালেন্স থাকতে হয়, যেখানে হচ্ছে গিয়ে আমাদের সাথে আশেপাশে অনেক অনেক হচ্ছে গিয়ে অনেক ম্যাগনেটিক ফিল্ড বা অনেক প্রাণী, বা বা ধরো ইয়েও আমরা বলতে পারি, পদার্থও বলতে পারি, কারণ পদার্থ তো হচ্ছে গিয়ে ইয়ে, কি বলবো, গতিশীল ম্যাগনেটিক ফিল্ড। সুতরাং এখানে সবারই সবারই সবার উপর প্রভাব বিস্তার করে। সুতরাং আমরা যদি বৃহত্তর কোনো জায়গায় যেতে চাই, তাহলে আমাদের এখানকার এই সমাজের, এই পৃথিবীর, এই দেশের, এই পরিবারের ব্যালেন্স তৈরি করতে হবে। তো ব্যালেন্স তৈরি করতে আমরা আমরা সবাই করছি। তো এখানে হচ্ছে গিয়ে পার্থিব জগৎ যেহেতু আমাদেরকে ঘিরে আছে, আমাদের হচ্ছে যে আত্মার জগৎ সম্বন্ধে অন্তত আমার তেমন একটা ইয়ে হয় না। এবং আত্মার জগৎ সম্বন্ধে যে কিছু হয় না তা ঠিক না, কিন্তু এই পার্থিব জগতের সবকিছু আমাদের আত্মার জগৎকে খুব বেশি প্রভাবিত করে। কারণ আমরা হচ্ছে গিয়ে পার্থিব বা বস্তু জগৎ নিয়ে সবসময় উম, ইয়ে থাকে, মানে কি, ব্যস্ত থাকি। এখন আমি যেটা বলতে যাচ্ছি, ব্যালেন্স আসার কথা, সেটা হচ্ছে গিয়ে আমি যখন রাস্তা পথে ঘুরি কিংবা মানুষজনের, সাধারণ আশেপাশে মানুষজনের সাথে কথা বলি, তখন মোটামুটি যারা সবাই মধ্যবিত্ত তারা বলে যে আহ, এই দেশের অবস্থা এই এই, পৃথিবীর অবস্থা এই এই, তেমন ভালো কিছু হবে না, রাজনীতি হবে আর একটা সরকার আসবে একইভাবে শোষণ করবে। মানুষের মধ্যে হচ্ছে গিয়ে একটা আছে, অস্থিরতা ভাব আছে, একটা একটা কি বলবো, একটা হচ্ছে গিয়ে নিরাপত্তাহীন একটা আছে, একটা ভাব আছে। আহ, এখন হচ্ছে কি এই নিরাপত্তাহীনতা আমাকেও করে, প্রভাবিত করে। এখন হচ্ছে, এখন আমরা এর থেকে বাঁচার জন্য কি করবো, বা এর থেকে নিজেকে সরাবো কি করে? এ- যে যেটা আমরা কেশ ফাউন্ডেশনে শিখছি যে আমরা সব সময় হচ্ছে গিয়ে আহ, মানে হচ্ছে গিয়ে ভালোটাই চিন্তা করব, এবং হচ্ছে গিয়ে আমাদের মনের যে ইয়েটা, আমাদের মনের যে ফিল স্ট্রেংথ বা আমাদের ইমোশনের যে ফিল স্ট্রেংথ, এটা হচ্ছে অনেক অনেক শক্তিশালী। এবং এত শক্তিশালী যে এটা আমাদের হচ্ছে গিয়ে পরিবেশকে পরিবেশকে নিয়ন্ত্রণ করে বা পরিবেশকে বদলায় দেয়। আমরা সহজেই আমাদের ইমোশন দিয়ে আশেপাশে সবকিছুকে সবকিছুকে প্রভাবিত করতে পারি, যাদের সাথে আমাদের হচ্ছে গিয়ে সংযোগ হয় বা যাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়। এইভাবে আমরা হচ্ছে গিয়ে আমাদের সমাজ, সংসার, এবং আরো কিছু, আরো আমরা যেমন যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে, মাঝে মাঝে ভাবায় আমাদেরকে, মনে হয় কি হবে না হবে, অনিশ্চিত একটা। কিন্তু আমরা যদি মনে করি যে না, যেটা হবে সেটা হচ্ছে গিয়ে
আমি যেটা চিন্তা করতেছি যা সবচেয়ে ভালো হবে সবার জন্য, সবার সেটাই হবে। হয়তো আমার এখানে এটাই করা, যে আমার চিন্তাটা, আমার ইমোশনটা, আমার কোনো কাজ করার থেকে, আম, আমার কোনো হচ্ছে গিয়ে ফিজিক্যাল মানে শারীরিক কোনো কাজ করার থেকে এটার হচ্ছে গিয়ে শক্তি অনেক বেশি। শুধু আমি যে চুপচাপ বসে আছি, আমি যে চেয়ারে বসে আছি, আমি যে টেবিলে বসে আছি, কিন্তু আমার ইয়ে আমার ইমোশন বা আমার অনুভূতি তো সবসময় ব্যস্ত আছে। এবং সেটা হচ্ছে গিয়ে সেটা 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 দিয়েই আমি আত্মাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারি। সুতরাং আত্মার জগতে আমি যদি প্রবেশ করতে চাই, তাহলে আমার আমার হচ্ছে গিয়ে আহ, বস্তু জগতের যে অনুভূতি বা ইমোশনটা, সেটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সের মাধ্যমে আমি আত্মার আত্মার জগতে যাব। মিস্টার কেশ এই মিটিং এ একটা কথা বলছে যে আমরা সব সময় বস্তু জগৎ নিয়ে মেতে থাকি, এটা কিছু না, এটা একদমই কিছু না। এই কথাটা বলছে। তার মানে কি, এই বস্তু জগৎটা আমাদের আত্মার জগৎ তুলনায় খুবই সামান্য, খুবই তার তার হচ্ছে গিয়ে শক্তি কম। কিন্তু এটাই আমাদের মনে, অন্তরে, আমাদের শরীরে, আমাদের সব কাজকর্ম একেবারে একেবারে আমাদেরকে আচ্ছন্ন করে রাখে। সুতরাং আমরা যদি ব্যালেন্সে আসতে পারি, ব্যালেন্স আসতে পারি না, আমরা আগে থেকে অনেক ব্যালেন্সে আসছি, এবং এটা আস্তে আস্তে বাড়তেছে। মাঝে মাঝে যে হয় না অন্যরকম, তা হয়। কিন্তু এই এই ব্যালেন্সে আসলে আমরা আমাদের আত্মার জগৎকে আরো উন্নত করতে পারবো। এবং আমাদের আহ, বস্তু জগতের কাজকর্মই, এগুলোই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমাদের যেটা আমরা যেটা আমরা বলি যে যে ফিজিক্যাল যে টাইমটা বা শারীরিক যে সময়টা, যেটা হচ্ছে গিয়ে আমাদের পজিশন, মানে আমাদের অবস্থান, আমাদের সম্পদ, আমাদের সময়ের সাথে যেই টাইমটা ইয়ে হয়, যেই টাইমটা তৈরি হয় বা যে সময়টা তৈরি হয়, এইটার থেকে আমাদেরকে আত্মার জগতে যাওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে বস্তু জগতের অনুভূতি বা ইমোশনটা খুব জরুরি। এই ইমোশনটা মিস্টার কেশ বলছে যে আমরা হচ্ছে গিয়ে উম, নিঃশ্বাস নিয়ে শ্বাস নিয়ন্ত্রণ করে আমাদের ইয়েটাকে, আশেপাশের সব কিছুর সাথে আমাদের ইমোশন বা অনুভূতিটাকে ব্যালেন্স রেখে আমরা যদি গভীরভাবে শ্বাস বা আমাদের নিয়ন্ত্রণ করতে পারি, এই শ্বাসের উঠানামা বা শ্বাসের ছন্দটা মিলাতে পারি, তাহলে আমরা এই ইয়ের থেকে আমরা ইমোশনের মাধ্যমে আমাদের টাইমটা চেঞ্জ করতে পারি। এই এই টাইমটা হচ্ছে গিয়ে ইয়ে আমাদের হচ্ছে গিয়ে ইমোশন বা অনুভূতি টাইমের সাথে হচ্ছে গিয়ে যোগাযোগ, ব্যালেন্স তৈরি করবে। এবং এই ব্যালেন্সটা হচ্ছে গিয়ে আমাদের কাছে এনার্জি জগতে নিয়ে যাবে, যেখানে আমাদের হচ্ছে গিয়ে আরো যে দুইটা জিনিস আছে, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের আহ এই সৃষ্টি সৃষ্টি সৃষ্টির আলোক, এগুলোর সাথে হচ্ছে গিয়ে সম্পর্ক তৈরি করবে। সুতরাং আমাদের বস্তু জগতের যে ইমোশনটা, এটা খুব এটার ব্যালেন্স আনাটা আমরা সবাই করছি, এবং কম বেশি সবাই পারি, কিছুটা তো পারি। এইটা যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা হচ্ছে আমাদের ইমোশনটা দিয়ে, আমাদের বস্তু জগতের ইমোশন বা আমাদের ইয়েটা সম্পদ দিয়ে আমরা করতে পারি, সময়টাকে চেঞ্জ করে আমরা শক্তি জগতের অনুভূতি বা ইমোশনের সাথে ব্যালেন্স করতে পারি। তখন আমরা বস্তু জগতের সময় থেকে এনার্জি জগতের এনার্জি জগতের সময়ে প্রবেশ করতে পারি। এবং হচ্ছে কি, আত্মার জগৎ যেটা বলা হয়েছে, এই আত্মার জগতে হচ্ছে গিয়ে প্রবেশ প্রবেশ আত্মার জগতে বা আত্মার সময়ে যদি আমরা আত্মার সময়কে যদি আমরা তৈরি করি, তাহলে আমরা হচ্ছে গিয়ে স্রষ্টার কাছাকাছি যাব। এবং আত্মার জগতের এই এনার্জি টাইম দিয়েই আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে পরবর্তীতে আমরা ইউনিভার্সে ইউনিভার্সে এই এনার্জি টাইম দিয়ে আমাদেরকে ভ্রমণ করতে হবে। তো আমি
আমি বলতে পারছি কি আমি বুঝতে পারছি না, তবে আমার মনে হয় আমার যেটা এখানে বলা দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের মিস্টার কেস যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে আমাদের আত্মার জগতের হচ্ছে গিয়ে আত্মার জগৎ হচ্ছে গিয়ে পৃথিবীর ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে হচ্ছে গিয়ে তৈরি না আমাদেরকে। মিস্টার কেশ বলছে যে আগে থেকে বলছে যে আমরা হচ্ছে 20 ভাগ হচ্ছে গিয়ে এই পৃথিবীর এনার্জি দিয়ে আমাদের হচ্ছে পুষ্টি সাধন হয়, বাকি 80 ভাগ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এনার্জি জগৎ থেকে বা ইউনিভার্সাল জগৎ থেকে আমরা হচ্ছে গিয়ে ইয়ে পাই, আমাদের শক্তি পাই। সুতরাং আমাদের আমাদের হচ্ছে সুতরাং আমাদের হচ্ছে ইয়ে করতে হবে, আমাদের আহ আত্মার জগতে উন্নতি সাধন করতে বা আত্মার জগতে আত্মার জগতে বিচরণ করার জন্য আমাদের হচ্ছে গিয়ে এই ইয়ে আমরা সব সময় যে ইয়েটা পাই, যে ইয়ে ইউনিভার্সাল জগৎ থেকে বা ইউনিভার্সাল এনার্জি থেকে যে এটা পাই, যে পুষ্টিটা পাই, সেটা হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে নিম্ন মানে সেটা হচ্ছে গিয়ে আমাদের শরীরটাকে তৈরি করে। আর যেটা হচ্ছে গিয়ে একদম ইউনিভার্সালের ভিতর থেকে যেটা আসে, যে এনার্জিটা আমাদের মধ্যে আসে, এই 80 ভাগের মধ্যে কিছু ভাগ, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে যে জিনিসটা আমাদের আত্মাটা যেটা আমাদের শরীরটাকে তৈরি করছে, যেটা আমাদেরকে পরিপূর্ণতা দান করছে, যেটাই আমাদের হচ্ছে গিয়ে মূল জিনিস, সেটাকে হচ্ছে গিয়ে পুষ্টি সাধন করে। সুতরাং এই আত্মার জগতের উন্নতি সাধনের জন্য, এই আত্মার জগতের বিচরণের জন্য মিস্টার কেস যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে আমাদের আহ, আমাদের হচ্ছে গিয়ে আমাদের ইয়ে ইউনিভার্সাল ফিল্ডের সাথে আমাদের ইয়ে ইউনিভার্সাল ফিল্ড থেকে আমাদের হচ্ছে গিয়ে এনার্জি গ্রহণ করতে হবে, এবং সেই এনার্জি গ্রহণের জন্য আত্মার জগৎ সম্বন্ধে আমাদের হচ্ছে গিয়ে একটু নজর দিতে হবে। পার্থিব জগৎ তো আছেই, পার্থিব জগতের সাথে আত্মার জগতের একটা সম্পর্ক স্থাপন করতে হবে। সেইটা সেইটাই আহ, একমাত্র করা সম্ভব যখন আমরা হচ্ছে গিয়ে পার্থিব জগতে পুরাপুরি পরিপূর্ণতা এবং হচ্ছে গিয়ে শান্তিতে থাকতে পারবো। আমাদের পার্থিব জগৎ উঠানামা করে খুব বেশি, কোনো কোনো সময় খুবই অবস্থা খারাপ হয়, আবার কোনো কোনো সময় ভালো হয়। তো আমার যেটা মনে হয় আমাদের ইমোশনটা এমন ভাবে তৈরি করতে হবে যে আমাদের ইমোশন যাতে আমরা প- আমাদের খারাপ অবস্থার সময় যে আমরা আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে না, এটাই সব কিছু শেষ না। এই অবস্থায় হচ্ছে গিয়ে আমাকে শান্ত থাকতে হবে এবং আমাকে ব্যালেন্স থাকতে হবে, এবং দেখা যাক আমার সমস্যাটার সমাধান হয় কিনা। এইভাবে যদি আমরা নিয়ন্ত্রণ করি তাহলে আমার মনে হয় আত্মার জগতে প্রবেশ করার দ্বার হচ্ছে গিয়ে আরো বেশি খুলে যাবে। এবং আত্মার জগতে প্রবেশ করে আ- আমাদের সবাই সবাই যে লক্ষ্যে আমরা পৃথিবীতে আসছি, যে আমরা এখানে কিছু সঞ্চয় করব, আমরা এখানে কিছু সঞ্চয় করব কোনো এবং আমাদের আত্মার উন্নতি সাধন করব। আমাদের আমাদের উদ্দেশ্য সবারই উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের স্রষ্টার কাছাকাছি যাওয়া, স্রষ্টার সাথে মিলা, স্রষ্টার সাথে কতটা আমরা স্রষ্টার সাথে আমাদের স্রষ্টার কাছে যেতে পারি, স্রষ্টার স্রষ্টাকে অনুভব করতে পারি। সেইটার জন্য আমাদের আমাদের হচ্ছে গিয়ে পার্থিব জগতের সাথে আত্মার জগতের মিলাতে হবে। এবং আত্মার জগতের মিল হলেই আমাদের যখন আমরা পার্থিব জগতের সবকিছু সহজভাবে নিতে পারবো, সবকিছু আমাদের কাছে আহ, যতই অন্যরকম হোক সবকিছুকে আমরা হচ্ছে গিয়ে ব্যালেন্স অবস্থায় ইয়ে গ্রহণ করতে পারবো। তখনই হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের যে ইয়ে কি আমাদের যে সৃষ্টির যে আলোকটা, সেই সৃষ্টির আলোকটা আমাদের মধ্যে আসবে। কারণ পার্থিব জগৎকে বাদ দিয়ে আমরা খালি আত্মার জগতে যেতে পারবো না, এবং আত্মার জগৎকে প্রবেশ করতে হলে আমাদের পার্থিব জগৎ থেকেই সেখানে যেতে হবে। বাস এইটুকুই। আমি জানি বাহ, তুমি খুব সুন্দরভাবে বুঝাতে বললে। পারলাম কিনা। বুঝেছি, বুঝাতে পেরেছো তুমি খুব সুন্দরভাবে। তুমি তুমি হৃদয় দিয়ে আত্মা দিয়ে যখন বলছিলে,
আমাদের, আমি এটাই বলছি যে তুমি যে বলছিলে সেটা আমরা সবাই বুঝলাম। এটাই হচ্ছে এই ভালোবাসার বাসা, মানে ভাষা। কি তুমি আহ বলছো আর আমরা বুঝতে পারছিলাম তুমি বলতে চাচ্ছিলে কি। এটা সত্যি কিন্তু তাই। আর এই জিনিসটা দিয়ে আমরা, যেরকম তুমি বলছিলে না, আহ, আর যেটা আমরা ইনিশিয়েট করেছি, যে ইনার্শিয়াতে আমরা আছি, সেটার থেকে আবার ওই আত্মার দিকে যাওয়া, এটারই জরুরত ছিল। যেটা আমরা বলি, হ্যাঁ, আমাদের শিক্ষা হলো কিনা। আর এটার দরকার নেই, কিন্তু এই দিয়েই আমরা আগে বেড়েছি, আত্মার উম, আলোয় আলোকিত হয়েছি। তো সেই হিসাবে যেরকম আহ আহ তুমি যেটা বলছিলে, যে আমরা কি করে ব্যালেন্স তৈরি করি, যেরকম আমরা বুঝতে পারছি বুঝতে পারছি যেরকম এক এক সময় আমরা বললাম আনন্দ মানে খুব হি হি করা, হইচই করা, এই খাওয়া ওই খাওয়া, এটাই আনন্দ ছিল আমাদের জন্য। আর আজকে আমাদের জন্য আনন্দ আর এনজয়টা একটা আলাদা জিনিস, বোঝাটা একটা আলাদা জিনিস। আমরা ওই ইউনিভার্সাল ইউনিফাইড ফিল্ডটাকে সশক্ত করে তুলে ধরছি, আর ওর মধ্যেই আমরা ঘুরছি, ওই ওই ব্রিজটা আমরা তৈরি করে নিই। তো সেই জিনিসটা আমি বলতে চাই যে, যেরকম মশফিক বলছিল যে রোড টু, মশফিক যে সুন্দরভাবে এনলাইটেনমেন্ট ব্যাপারটা, যেটা আমি পরে বুঝতে পারলাম, যেটা আমরা বলি না, যেরকম আমরা বলছি যে আহ, এই তো বুঝতে পেরেছি, তাহলে হাইলি স্পিরিচুয়াল আর এনলাইটেন পার্সন, এরকম না, এটাকেও এক্সপ্লেন করা গেল, যেটা মশফিক এক্সপ্লেন করলো সাইন্টিফিক্যালি, কি আসলে এনলাইটেনমেন্টটা কি, আসলে আমরা কিরকম স্টেপ বাই স্টেপ বুঝতে পারি। যেরকম এই মায়াটাকে, যেরকম মশফিক বলছিল, যেরকম তুলসী গাবার্ড বলছিল, আহ হিরোশিমাতে গেছিল, এত কেয়স আশেপাশে, আমেরিকায় হচ্ছে বা ইন্ডিয়ায় হচ্ছে বা বাংলাদেশে হচ্ছে, প্রত্যেকটা পৃথিবীর জায়গায় হচ্ছে। তার ফলে আমরা, তারপরেও আমরা এদের কথাটা শুনতে পাচ্ছি আমাদের কানে, আমরা ওরা যে মুখটা নাড়াচ্ছে আমরা বুঝতে পারছি কি কিছু বলতে চাচ্ছে, কিছু একটা ঘটনা হচ্ছে যেটা ওরা বলছে, ওটা কিন্তু এটার সাথে কোনো মিল নেই, একরকমের। তো সেই জিনিসটা ওই মায়াটাকে কাটাচ্ছে। যেরকম আমাদের এখানে আম, নরেন্দ্র মোদী যখন ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট চলছিল, যেটার মধ্যে এটা জানাই গেছে যে ইউরোপিয়ান যত সব ওয়েপন্স গুলো, ফাইটার বিমানগুলো এখানে এসছে, যেগুলো ফেল হয়ে গেছে। আর অবভিয়াসলি সাপারেশন পাকিস্তানের দিক থেকে এসছে চীনের হেল্পে। আর এই জন্য আমি বলছি যে আমরা এটা বুঝতে পেরেছি, আমরা ওই ওই ইউনিভার্সাল ইউনিফাইড ফিল্ডটাকে আমরা বুঝতে পেরেছি, যে সবাই এক, সবাই, আমরা সবাই জানি আমরা এক দুজনকে ভালোবাসি, আত্মার আত্মার মাধ্যমে আমরা এক দুজনকে ভালোবাসি। আমরা জানি এক দুজনকে, যেটা মস্টেক বলছি, হাজার বছর আগের থেকে আমরা এই করতে চলে আসছি, আমরা বোধহয় জানি। এতদিন হয়তো বুঝতে পারিনি, কিন্তু এখন তো বুঝতে পারছি। তো এটাই হচ্ছে স্পার্ক, এটা হচ্ছে আস্তে আস্তে ওই রোড টু এনলাইটেনমেন্ট বলে না, ওই আস্তে আস্তে আমরা ওইদিকে এগোচ্ছি। ওই যেটাকে আগুন বলা হয়, যেটাকে অনেকেরা বলে হোলি ফায়ার, ফারিস্তে, যেটাকে বলি আমরা, আমরা ভালোবাসা, আগুন, আগুনের পরশমণি, ছোঁয়া, প্রাণ। সেই জিনিসটা বললে তুমি, আহ আহ সাথে, খুব সুন্দরভাবে তুমি বললে। এই এক মিনিট। তো আমাদের কুকুরগুলো চিল্লাচ্ছিল, এই জন্য আমি ওদের বকলাম একটু। তো এই জিনিস দিয়ে আমরা মায়াটাকে কাটাচ্ছি। হ্যাঁ, মিস্টার মোদি এখানে চিল্লাচ্ছে পাকিস্তান মুর্দাবাদ, ইন্ডিয়া ने पाकिस्तान को हरा दिया, वहां पे ওখানে বোমবার্ড করেছে নানা রকমের। এই মিথ্যেটাও আমরা দেখতে পেয়েছি, আসলে লোকেরা দেখেইনি ও কি বলছে ঠিক মতন করে। তো এই জিনিসটা যে আমাদের এখানে এই এই মায়াটা আমরা কাটাতে পারছি, আর আমরা হৃদয় দিয়ে বুঝতে পারছি, আত্মা দিয়ে বুঝতে পারছি কি আসলে, তখন আমরা ওই ইউনিভার্সাল ইউনিফাইড ফিল্ডে বিচরণ করছি। ওই ওই স্ট্রেংথটা আস্তে 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 বেড়ে যাচ্ছে, আমরা ওর মধ্যেই ঘুরছি, বুঝছি। যেরকম আমাদের এখানে নিউজ আসছে, নানা রকমের কিওটিক নিউজ, আর সবাই নিজের কোথাও নিজের নিজের ব্যাপারটা বলছে, কি ব্যাপারটা কি,
হতে পারে বা হবে, কিন্তু আমরা তো দেখছি, আমরা জানি কি হতে হবে। কেন কি আমরা হৃদয় দিয়ে, আত্মা দিয়ে এটা চাই, এটাই চেতাম হাজারো বছর থেকে, শুধু আমরা ভুলে গেছিলাম। তো সেই জিনিসটাই যে তুমি বলছিলে না সাথী, যে কি সুন্দর ভাবে তুমি বললে, যে যখন আমরা আত্মার দিক থেকে ম্যানিফেস্ট করে, এই ম্যানিফেস্টেশনটা এখান থেকেই আবার আমাদের রোড টু এনলাইটেনমেন্ট, আবার স্রষ্টার দিকে যাব। তো এইটাই বড় সুন্দর জিনিস মশাই বুঝিয়েছে, এটা খুব সাইন্টিফিক্যালি বোঝানো যে এনলাইটেনমেন্টটা আসলে কি। আসলে কি আমরা, যেরকম আমরা সময়টাকে বুঝতে পারছি, হ্যাঁ, এখন বুঝতে পারছি কি সময়টা কি, আর সময় না হলে কি হবে, অন্য জায়গায় কিরম কি সময় হবে, আমরা ওটাকে কি করে আমরা ইনার্শিয়েট করব। ওই সময় আমাদের সাথে কে কে ছিল, ওই সময়টা আর নেই, তাহলে এটা কি সময়, এরকম একটা আমাদের অ্যানালিসিস চলছে আর কি ভেতরে, কি আমরা হাজারো হাজার 10,000 হাজারো বছর ধরে আমরা একটা আত্মার মাধ্যমে, আত্মার মতন আমরা আসছি আর যাচ্ছি। সেই সময়টা কি ছিল, কোন সময় ছিলাম আমরা, আর কোন সময় এখন আছি। তো আমি যদি বলি, আমরা ওই ওই সময় এখন আছি যখন পৃথিবীতে সত্যিকারী শান্তি অর্জিত হচ্ছে আর কি। প্রত্যেকটা প্রাণ এই চায়, প্রত্যেকটা জীবাত্মা বাঁচতে চায়, খুশি থাকতে চায়। তো এই এই আমি বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আ- এই, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি আমি বলতে চাই যে আমাদের যে জিনিসটা করতে হবে, যে জিনিসটা আমরা করছি সেটা হচ্ছে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, মানে সব ভালো যে ইয়েগুলা, মানুষের চরিত্রের যে ভালো দিকগুলা, সেইগুলা গিয়ে আমাদের আমরা গিয়ে আমরা সব সময় আমাদের পরিস্থিতিতে যেমনই হোক না কেন, আমরা সেটা আহ, বজায় রাখলে পরিস্থিতি পরিবর্তন হবে, এবং পরিস্থিতি উম, আমরা যেরকম চাই, যেরকম হলে গিয়ে শান্তি এসে সেই পথেই যাবে। যদি আমরা হ্যাঁ, আমরা নিশ্চয়ই। যদি হ্যাঁ, আমাদের বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আমরা যে কথাই শুনি না কেন, যত যত মানে খারাপ পরিস্থিতিতেই আসুক না কেন, আমাদের যে ভালো যে ইয়েগুলা, গুণগুলা, যেমন ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, দয়া, এগুলো যদি আমরা ব্যালেন্স অবস্থায় রাখতে পারি এবং ব্যালেন্স অবস্থায় সবাইকে দিতে পারি, তাহলে পরিস্থিতি পরিবর্তন হবে, এবং পরিস্থিতি আহ, যে যেই পরিস্থিতিতে আমরা আত্মার জগতে প্রবেশ করতে পারি, সেই পরিস্থিতি সৃষ্টি হবে। নিশ্চয়ই। আমি আমি এরকম এই এই ফোকাস গুলো করি ঘরের মধ্যে, যে মনে করো আমি আমি একটা কাজ করছি, বা আমি শান্তিময় রূপে এই মায়াটাকে কাটাচ্ছি, তখন হয়তো আমার ঘরে কেউই আমাকে অসুবিধা করার চেষ্টা করছে, তখন আমি ওই আত্মার উন্নয়ন করি। আর ওই জিনিসটাকে যেন আমি শুনি না, ওই ইমোশনটা আমি দিই না, ওই ইমোশনের উপর রিয়াক্ট করি না। কেন কি ওটার আমার দরকার নেই আর। কেন কি তখন আমি টাইমলেস হয়ে যাই, কি এটা আমি না। আর আমার কোনো এনিমি নেই, কিন্তু আমাকে কেউ বাধা দিতে পারবে না। বাধা যারা দেবে তাদের আমি পিওর হোয়াইট লাইটে ট্রান্সমিউটেশনের কারণটাই এই। তখন আমরা হয়ে যাই টাইমলেস, আর ওই ইউনিভার্সাল ইউনিফাইড ফিল আমাদের আশেপাশে হয়ে যায় একটা ফারিস্তার মতন, আগুনের পরশমণির মতন। পা- হ্যাঁ পারিবারিক বাধা তো আসেই, কিন্তু হ্যাঁ। পরিবারেও অনেক খারাপ পরিস্থিতি তৈরি হয়। অনেক হুম হুম। গিয়ে আমি আমার কথা বলি, অনেক খারাপ পরিস্থিতি আসে, যেই পরিস্থিতিতে মানুষ রাগ হয়, মানুষ গিয়ে উত্তেজিত হয়, মানুষ গিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা শুরু করে দেয়। সেই পরিস্থিতিতে পরিবারের সবাইকে সেটা গিয়ে প্রভাব
ফেলে, সেই পরিস্থিতিতে আমি তো অন্যরকম, আমি তোকে শুনেছি, আমি যদি সেই পরিস্থিতিতে শান্ত স্বাভাবিক থেকে যদি আমি পরিস্থিতির কথা বলি, ভালো দিকটা বলি যে কিভাবে এটা ইয়ে করতে চাই, তখন হচ্ছে গিয়ে মানুষ, তখন আমার পরিবারের অন্যান্য লোকরা হচ্ছে গিয়ে আহ, বুঝতে পারে যে এ একটু অন্যরকম, এত খারাপ পরিস্থিতিতেও তাকে প্রভাব ফেলতেছে না। আমার যেমন আমি আমার পরিবারের কথা বলি যে অনেকেই আমার এসব করতো না, তবে আমি যখন দেখে যে আমি এগুলোকে খুব স্বাভাবিকভাবে এবং খুব শান্তভাবে এবং কি করলে এটা ভালো এটা চিন্তা করি এবং সেটা বলতে চেষ্টা করি, তখন তখন আস্তে আস্তে মানুষ চেঞ্জ হয়। সুতরাং ভালোবাসা, আম, শান্তি, তারপর ধৈর্য, এগুলো যদি কাজে লাগানো যায় তাহলে পরিস্থিতির পরিবর্তন হয়। এটা খালি পারিবারিক না, সমাজের ক্ষেত্রেও হয়, দেশের ক্ষেত্রেও হয়, দেশের বাইরেও ক্ষেত্রে হয়। এগুলো যদি আমরা আমাদের 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 আশেপাশে গণ্ডির মধ্যে বজায় রাখতে পারি, তাহলেই হচ্ছে গিয়ে আমাদের আত্মার জগৎ আস্তে আস্তে খুলবে, আত্মার জগতে আমরা প্রবেশ করতে পারবো। কারণ সেখানে আত্মার কাজ আর আমাদের বস্তু জগতের কাজ মিলেমিশে যাচ্ছে। আত্মার সাথে যখনই আত্মার সাথে আমরা আমার আমার হচ্ছে গিয়ে শারীরিক আত্মার হচ্ছে ই হবে, ম্যাচ হবে, তখনই তো তাদের মধ্যে ইয়ে যোগাযোগ সৃষ্টি হবে, তাই না? নিশ্চয়ই, নিশ্চয়ই। ওটাই, আমি এটাই বলছিলাম, যেরকম আমি যদি আগে আমার কাউকে তাড়াতে হতো, তো আমি হয়তো বলতাম গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, একেবারে বেরিয়ে যাও। কিন্তু এখন আমি ভেতর থেকে বলি, বাইরে থেকে হয়তো বলি না বেরিয়ে যাও বা গেট আউট, কিন্তু এখন আমি বলি তোমার এখানে থাকাটা উচিত না, এটা আমার জন্যও ক্ষতিকর, তোমার জন্যও ক্ষতিকর। এরম টাইপের মনের থেকে বলি। তখন আমি অনেকবার দেখেছি যে ওই জিনিসগুলো চলে গেছে। কেন কি, আমরা আমরা এখানে পরিবার মনে করি, কিন্তু এটা তো মায়া একরকমের। বলে না, যে তুমি প্যার করে, যে তোমাকে ভালোবাসে, যে তোমারা হামদর্দ হ্যাঁ, যে তোমার হামদর্দ, সেই হচ্ছে পরিবার। তো হাজার বছর ধরে আমরা মায়ায় লিপ্ত হয়ে আজকে আস্তে আস্তে ওই পৃথিবীর পরিবার, ওই আত্মার পরিবার, ওই টুইন ফ্লেম, ওই সোল সোল বিংদের সাথে আবার আমরা একসাথে একটা পরিবার, যেটা আমরা ভুলে গেছিলাম। তো তার কারণে আমরা এখন এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পেরেছি। আমাদের ভাষার যে উত্তেজনা, সেটাকেও আমরা বুঝতে পারি, ভাষাকে কিরকম করে ইস্তেমাল করতে হবে, করতে হবেও কি না। যেরকম তুমি বলছিলে না, তোমাকে দেখে অনেকেরা বলে তুমি হয়তো কোনো ভাষার ইস্তেমাল করোনি। যেরকম অশোক বলছিল, অনেকেদের আসতে দেখে লোকেরা, অনেকেরা অসুবিধা বোধ করে, অনেকেরা বোঝে যে এই এই লোকটা, পার্সনটা কিছু জানে, কিছু একটা একটা গ্র্যাভিটি আছে, একটা ম্যাগনিটিউড আছে লোকটার মধ্যে। তো সেই জিনিসটা যাতে তোমার থেকেও অনুভব করে লোকেরা, কি ও চুপ আছে এত কথার পরেও, তার মনে কিছু একটা ব্যাপার আছে। কেননা আমিও চুপ থাকি, এরম একটা সৃষ্টি হয় লোকেদের মধ্যে। কিছু না বলেই যদি কাজ হয়, তাহলে তো সবচেয়ে ভালো। এই এই আর কি, মানে এইটাই হচ্ছে আমাদের ট্রান্সমিউটেশন, ওইটাই হচ্ছে টাইম। এই সময়টাই আমরা, আজকের সময়টাই সময়। এখন, এখন তুমি আছো, তুমি ব্রিদিং করতে পারো, প্রত্যেকটা প্রাণীর জন্য এই ব্রিদিং এ ফোকাস করা, বা গিভিং, গিভিং মা- পজিশনে থাকা, কাইন্ডনেস থাকা। প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা। হ্যাঁ, নিশ্চয়ই। আবার যখন বেশি রাগ হয়ে যায় আমি বলি মাথা ঠান্ডা রাখো, আত্মার উন্নয়ন করো। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই, এই জিনিসটা সবচেয়ে জরুরি। হ্যাঁ, মাথা ঠান্ডা, এইটাই ছিল না। এখন আস্তে আস্তে, আস্তে আস্তে আমরা এক দুজনের ভালোবাসায় শিখেছি কি মাথাটাকে পিসফুল রাখতে হবে, থটফুল হতে হবে, উইথ পিস এন্ড লাভ, বলে না। আমি একটা তোমাকে উদাহরণ দিচ্ছি, যে আমরা আমরা ভাবি অনেক কিছু এরকম জিনিস হয় যেটা খুব অসুবিধে কারক হয়, যেটা আমি আগে অনুভব করতাম। কিন্তু আমাদের এখানে একটা মহাভারত বলে এপিক আছে, তার মধ্যে সবচেয়ে যারা, ওটা এপিকটা সব পুরো পৃথিবীরই এপিক ওটা, এখানে নাম দিয়ে রেখেছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যখন মা গঙ্গা বলে, মা গঙ্গার সাথে প্রথম রাজা শান্তনু, ওই সাথে একটা ইয়ে হয়, ডিল হয়। কোথায়? স্বর্গ বলে যেই একটা জায়গায়।
সেখানে মা গঙ্গার সাথে কে স্তুতি করছিল অনেকগুলো ব্রাহ্মণ, ছোট ছোট 7টা না 8টা ব্রাহ্মণ, 9টা ব্রাহ্মণ। বামুন বলে ওগুলোকে, ব্রাহ্মণ না, তখন সনাতনে ব্রাহ্মণ বলতো, বামুন বলতো। ওই বামুনরা প্রার্থনা মানে আহ পুজো করেছে মা গঙ্গার, কি মা তুমি, আমরা এই পৃথিবীতে ত্রস্ত হয়ে গেছি, আমরা আর পারছি না, আমরা বারবার আমাদের জন্ম নিতে হয়, আর আমাদের এই কষ্ট পেতে হয়, আর আমাদের ইস্তেমাল, আমাদের এনার্জির ইস্তেমাল এই শয়তান গুলো করে। তখন আমাদের এই পৃথিবীতে আর থাকতে নেই, কিন্তু আমাদের কোনো রাস্তা নেই যে আমরা যাব এখান থেকে, এখান থেকে বেরোতে পারি। ইভেন আত্মাকে ওরা বেঁধে রেখেছে, যেটা সত্যিও। তখন তখন রাজা, যে শান্তনু যখন স্বর্গে ছিল, সেও একজন ফারিস্তা ছিল। তখন গঙ্গা আর শান্তনু একজনকে বলল কি আমরা পৃথিবীতে জন্ম নেব, তুমি, তোমার আর আমার বিয়ে হবে, আর আমাদের এই 9টা সন্তান যারা আমাদের আগ্রহ করছে, এদের আমি আমার গর্ভে ধারণ করব, আর আমি ওদের আবার গঙ্গায় ভাসিয়ে দেবো যাতে এরা মুক্তি পেয়ে যায়। তখন গঙ্গা শান্তনুকে বললো কি দেখো, এটা কিন্তু মনে রেখো, যদি তুমি আমাকে, মনে করো, এটা মনে রেখো কি আমাদের এটা কাজ, ভুলে যেও না, পৃথিবীতে গেলে সবাই অনেক কিছু ভুলে যায়। সেই হিসেবে শান্তনু জন্ম নিল একটা বিশাল রাজার ঘরে, সে একটা সম্রাট হলো। সেই একদিন গঙ্গার ধারে যেতে যেতে গঙ্গাকে দেখলো, আর আহ, আকর্ষিত হলো, আর গঙ্গার সাথে বিয়ে করলো। তখন গঙ্গা শর্ত রাখলো শান্তনুর কাছে যে তুমি আমার কোনো কাজে বাধা দেবে না, আমি কিছুও করব, যদি তুমি বাধা দাও সেদিন আমার আর তোমার শেষ দেখা, শেষ মিলন। শান্তনু রাজি হয়ে গেল, কিন্তু শান্তনু ভুলে গেছে ও কি করতে এসেছিল। আর সেই গঙ্গার গর্ভে একটা বাচ্চা আসলো, প্রথম বাচ্চা। আস্তে আস্তে গঙ্গা রাত্রে, বৃষ্টির রাত্রে এই বাচ্চাটাকে নিয়ে একটা বাস্কেটের মধ্যে নিয়ে গঙ্গায় ভাসিয়ে চলে আসে। শান্তনু পিছনে পিছনে গেল আর দেখলো কি এই ব্যাপার, খুব কষ্ট পেয়েছে ও। তখন এরম করে করে ও 8টা বাচ্চা ভাসিয়ে দেয়, আর গঙ্গা আবার ফেরত চলে আসে। তখন শান্তনু আর থাকতে পারে না, ও বলে তুমি কত ক্রূর মা এ মা। তখন শেষ বাচ্চাটাকে যখন 9th বাচ্চাটাকে যখন ভাসাতে যাচ্ছে, তখন শান্তনুর হাত ধরে, গঙ্গার হাত ধরে নেয়, বলে এ কি করছো তুমি, একে তো মেরো না। তখন বলে তুমি তুমি নিজের এটা বচন ভুলে গেছো, আমি তোমাকে মানা করেছিলাম। তখন ওই যে 9th বামুনটাকে ও ভাসাতে পারলো না। তখন বলে আমি আর এই বামুন সব স্বর্গে যাচ্ছি, সময় হতে আবার আসবো তোমার সাথে। তখন গঙ্গা আর ওই বাচ্চাটা স্বর্গে চলে গেল। কিন্তু আর এই শান্তনু দুঃখে ডুবে গেল সারা জীবনের জন্য। ওর কিন্তু মনে পড়লো না কি কেন আমি এখানে এসেছি। তো এইটা ক্রুর লেগেছে ওর, কি গঙ্গা ভাসিয়ে দিচ্ছে, কিন্তু আসলে মায়াটা ছিল ওটা, আসলে ব্যাপারটা, এই এগ্রিমেন্টটা অনেক আগেই হয়েছিল। তো এই জিনিসগুলো আমরা এখন কাটাচ্ছি, দেখতে পাচ্ছি অনেক জিনিস, অনেক, বলো নেতানিয়াহু বলো, বা যেরকম মশরুফ বলে না, এরাও আমাদের শিখিয়ে যাচ্ছে অনেক জিনিস, এদের দিয়েও আমরা জানতে পারছি। কিন্তু আর ওদের সময় শেষ হলো, আমরা এই সময় অব্দি ইন্তেজার করলাম, ওদের সময় শেষ হলো, এখন ওদের যাওয়ার সময়। এই আর কি, এই জিনিসগুলো আমরা, তুমি যেরকম বলছিলে না মায়াটা কাটতে, এই যে ব্যালেন্সটা ক্রিয়েট হবে, তো ব্যালেন্সটা আমরা আস্তে আস্তে এমনি আস্তে আস্তে ক্রিয়েট করছি। যে হ্যাঁ, দয়া, মায়া, এটা কি, আসলে দয়াটা কি, আশীর্বাদটা কি। তো এই আর কি, খুব সুন্দরভাবে তুমি বলেছো সাথী, খুব সুন্দর। নিশ্চয়ই। দয়া মায়া এগুলো এগুলো যদি এগুলোর সীমা আছে, এগুলো বেশি ইয়ে করলে, উম, এগুলো বেশি বেশি দেখালে বুঝছো, মানুষ মানুষ যাকে তুমি দেখাবা সে সে হচ্ছে কন্ট্রোল করতে পারে না নিজেকে। হ্যাঁ, এইটাই হচ্ছে ওই, এই গল্পটার কোর হচ্ছে এই, তোমার, তোমাকে হৃদয় মায়া, এই মায়াটা যেরকম তুমি বলছো না ফিজিক্যাল ম্যানিফেস্টেশনটা আমরা করেছি, ম্যাটেরিয়াল মায়াটা বানিয়েছি, ওই মায়ার থেকে আমাদের ওটা বুঝতে হবে কি আসলে আমরা কে।
এটা আমাদের একটা মৌকা দিয়েছে। তো এই হচ্ছে কি, যেটা আমাদের ইমোশনাল ব্যালেন্স বলা যায়, মায়াটাকে বুঝে, হ্যাঁ, হ্যাঁ। আত্মাকে বুঝে। এই তত- এটা হচ্ছে ততটুকুই করতে হবে যতটুকুই ব্যালেন্স আসে। ব্যালেন্স রাখতে পারে। তুমি আর ভেসে যেতে পারবে না। সেই ভেসে গেলে তোমার অস্তিত্বটা নষ্ট হয়ে যাবে। সেই এই এই হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই। আর আর আমার যে ইমোশন, আমার যে অনুভূতি, এটা যে খালি ইয়েকে, মানে জ্ঞানকেই প্রভাবিত করে তা না, এটা সবকিছুকে প্রভাবিত করে, সবকিছু, হ্যাঁ, সবকিছুকে। সবকিছুতে যেরকম যেরকম আমরা বলি না, এই কথা তো আমি অনেকবার বলেছি, মানে আমার ছেলেকেও বলি, মেয়েকেও বলি, বারবার বলেছি, কিছু তো পাল্টালো না, মায়াটা এত শক্ত। কিন্তু যখন আমি আত্মার উন্নয়ন করলাম, ভেতর থেকে ব্যালেন্স আনলাম, আর ওদেরও সময় দিলাম যে ওরাও বুঝুক, এক রকমের এন্টিটি হিসেবে বুঝুক, তখন আমার ইমোশনাল ব্যালেন্সটা আসলো আর কি। আস্তে আস্তে ওরা ওদের বক্তব্য পাল্টাতে আরম্ভ করলো। এই আর কি, এই জিনিসগুলো আমরা, যেটা তুমি বলছিলে না ইমোশনাল ব্যালেন্সটা আনছি, হ্যাঁ, ঠিক সবকিছু সেরকম। সহজভাবে নেওয়া, সহজভাবে। হ্যাঁ সহজভাবে, হ্যাঁ আমি তো বলেছিলাম। যত কঠিন তখন পরিস্থিতি হোক, সহজভাবে নেওয়া। হ্যাঁ, কঠিন পরিস্থিতি আমাদের সহজভাবেই নিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। সহজভাবে নিলেই সহজ হয়ে যায়। হ্যাঁ, ওই সহজটাই হচ্ছে ব্যালেন্স, বুঝলে না? হ্যাঁ, ওই সহজটা। সহজ হওয়া। হ্যাঁ ঠিক আছে, জানলাম তো। এরম মনে করো, হ্যাঁ দরকার কি, কি দরকার এটা বলার, এরম আমি এখন বলতে পারি, এই শব্দগুলো ইস্তেমাল করার কি দরকার? ঠিক আছে। যেরকম মশমিক বলে না, দেখা যাবে। ওরম আমি নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে সকালবেলা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে এ, ইয়ে ইরান ইসরায়েলে বোম ফেলছে। তখন আমার মনে হলো এই কি ঝগড়া শুরু হলো। তারপরে ঠিক হ্যাঁ হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়েছে। আমার ছেলেবেলে না তেমন কিছু হ্যাঁ হবে না, দেখো কিছু হবে না। হ্যাঁ, কিছু হবে না। এইটা একটা কারণ। আমরা যদি কারণটা বুঝি, যে এখন কিছু কিছু জিনিসের ট্রান্সমিউটেশন দরকার। তো আমরা যদি বলি না, এই যে ওম নম শিবায় বলে দিলাম তো সবকিছু হয়ে গেল, কিছু কিছু জিনিস আমাদের ফিজিক্যাল ফর্মেও আনতে হবে। দবঙ্গ যারা, ঘমন্ডি যারা, যারা চায় না যে পৃথিবীর লোকজন বাঁচুক, তাদের ট্রান্সমিউট করতে হবে। তো ফিজিক্যালিটিতেও এটা হবে, আর আত্মার ইয়েতেও হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। এই আমাদের মতো অনেকে আছে। হ্যাঁ অনেকে আছে, অনেকে আছে। তাই তো পৃথিবীর জিনিস পাল্টাচ্ছে, তাই তো পৃথিবীতে এই মেকানিজম গুলো আসছে, স্রষ্টার ভালোবাসা, এই এনহান্সমেন্ট ইউনিট, এই নানা রকমের মার্ক রে কোম্পানি, বা কিন্তু আমাদের চিন্তারও বাইরে ছিল। নিশ্চয়ই একটা আমাদের ভেতরে, আমাদের আমাদের ইয়েটা কি জানো তো সাথী, হ্যাঁ, যে আনন্দটা কি, যে এগুলো আমরাও বানিয়েছি। হ্যাঁ, আমাদের তো হ্যাঁ আমাদের তো ইয়ে আছে, পার্টিসিপেশন আছে, আছে এবং আছে, এবং যে আমরাও এগুলো আছে। ঘরে। হ্যাঁ, হ্যাঁ থাকছে, প্রতিদিনই থাকছে। তুমি তো আরো অ্যাক্টিভ। প্রতিদিনই থাকছে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আমি মাঝে মাঝে দেখি। আমাদের সেই এই আনন্দ, এগুলো হচ্ছে আনন্দ। এই সত্যি খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ আনন্দ থেকেই শান্তি। হ্যাঁ, আনন্দ থেকেই শান্তি, সত্যি। কিসের আনন্দ? মজার থেকে শোনো। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তো যাই হোক, একটু মজা করা যাক।
এটা হচ্ছে যে হ্যাঁ। উম, আহ, আমাদের একটা মশলা আছে আমাদের এদিকে বেশ প্রিয়, এবং এটার অনেক গুণ আছে। তো সেটা হচ্ছে আমাদের ওইটারে, আচ্ছা, ইয়েরে কি বলে যেন, ক্লোভ রে কি বলে বাংলা মনে করতে পারছি না এই মুহূর্তে। লবঙ্গ। লবঙ্গ। হ্যাঁ। হ্যাঁ, লং অথবা লবঙ্গ দুইটাই আছে, হ্যাঁ, যে লং। তো লং দিয়ে গ্যাঞ্জ বানানো যায়, এক ধরনের গ্যাঞ্জের অ্যান্টিবায়োটিক তৈরি করা যায়। সেটা হচ্ছে মানে চা বানানোর সময় পানিতে লবঙ্গ দিয়ে কি বলে গরম করে নিতে হয়, তো এটা হচ্ছে একটা গ্যাস স্টেটে চলে যায়, এবং এটা অ্যান্টিবায়োটিক, স্ট্রং অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এবং এটা পেটের প্রবলেম অথবা ইয়ে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বন্ধ করে। এটা খুবই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, এবং এটা গ্যাস স্টেটে কাজ করে। এই একটা জিনিস যারা হচ্ছে বিভিন্ন যে ভ্রমণ ট্রমণ করে তাদের জন্য এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অথবা খাওয়ার থেকে পেট খারাপ টারাপের জন্য এটা হচ্ছে একটা ভালো উপায়। যারা ভ্রমণ করে তাদের জন্য ইয়ে কি বলে হচ্ছে লং অথবা লবঙ্গ। তো এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস গ্যাস তৈরির একটা উপায়, যেটা খুব সহজেই করা যায়। এটা আমরা ব্যবহার করতে পারি যে কোনো সময়। এটা পুরানো দিনের জ্ঞান, কিন্তু সেটা নতুন নতুন আলোয় আলোকিত করে দিছে আমাদের জন্য। তো এটা হচ্ছে একটা মজার ব্যাপার। এই হচ্ছে এটা একটা জিনিস। আর তো এটা ব্যবহার করা যেতে পারে। আর আর হ্যাঁ, এছাড়া আমি আমি ব্যবহার করতে আরম্ভ করে দিয়েছি। আমার, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আমার ভাল লেগেছে। আগে তো জানো তো মশফিক, আগে লোকেরা এই লং এর চা খেত, লং বা হ্যাঁ, লবঙ্গ দিয়ে লবণটা দিয়ে। আমাদের এদিকে লং, প্রচলন আছে। হ্যাঁ, আমাদের দিকেও আছে। আমাদের এদিকে যা এখানের সফিস্টিকেটেড লোকেরা তো খায় না, কিন্তু আমরা সিটির দিকে যাই তখন পুরানো লোকেরা বানায়, আজও বানায়। আমাদের এখানে কি বলে জানো তো? সুলেমানি চায়। হ্যাঁ, মানে আহ, সুলেমানি চায়, আর ওর মধ্যে হ্যাঁ, লবঙ্গ দেবে, নুনও দেবে, এইসব দিয়ে বানায় দারুণ চা আর কি। নিশ্চয়ই, আরে হ্যাঁ। আমিও লবঙ্গ খাওয়া শুরু, হ্যাঁ। তো ইয়ে তো এই ধরনের আর আছে, তবে হচ্ছে তেমন হচ্ছে আহ, এই প্রসঙ্গে আরেকজন প্রশ্ন করছিল, ইয়ে কি বলে হচ্ছে কিভাবে হচ্ছে আহ, গাছ হচ্ছে যদিও বড় যেসব দেশে হয় আর কি কি বলে আহ, কি বলে ফ্রস্ট হয়, মানে ইয়েতে বেশি ঠান্ডা পড়লে তো বরফ জমে গাছ মারা যায়। তো গ্যাস দিয়ে ভাবে কিভাবে করা যায়, তো গ্যাসের মাধ্যমে তো বললো যে যে গ্যাসের রেশিও তৈরি করতে হবে। এখন আমরা এই জিনিসটা অনেকেই বুঝি না। এটা আমি আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আগেও বলছি যে আমাদের গ্যাস কিন্তু রেশিও তৈরি করতে হয়, ফ্লো তৈরি করলে পারে, তাহলে কিন্তু এনার্জি, তাহলে এটা সবসময় এনার্জি ফ্লো হয়, তার মানে দুইটা গ্যাস লাগে। দুই দুই রেশিওর গ্যাস তৈরি করলে একটা এনার্জি, নেট এনার্জি ফ্লো হয়। তো গাছে যদি আমরা আমরা কি লোকজন লোকজন হচ্ছে যে আমরা হচ্ছে যদি একটা গ্যাসের একটা ছোট একটা পাত্র ইয়েতে রাখি, ধরা ধরা যাক এটা হচ্ছে 60, এটার ফিল স্ট্রেংথ। আমরা আর একটা ফিল স্ট্রেংথ যদি 120 করি, তার মানে কি 10 to 60 ফিল স্ট্রেংথ ওইটাতে যাচ্ছে, তাহলে 60 রেঞ্জের ফিল স্ট্রেংথ যদি এটা এনার্জি লেভেলে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আম, গাছের আভ্যন্তরীণ তাপমাত্রা, মানে আত্মার পর্যায়ে তাপমাত্রা বদলায় ফেলে। তা আমরা হচ্ছে শুধু ফিজিক্যালি আমরা বাহ্যিকভাবে চিন্তা করি যে গাছের তাপমাত্রা বাড়াতে হবে। তা আমরা হচ্ছে যদি এনার্জি অনুভব করার ক্ষমতাটা গাছের বাড়ায় দিই, এনার্জি ফিল করতেছে, এনার্জি পাচ্ছে, তাহলে গাছ মরে না। এটা একটা উপায়। আর হচ্ছে আর একটা মজার ব্যাপার বলা যেতে পারে, আহ, উম, সেটা হচ্ছে মশা। মশার ব্যাপারে একজন প্রশ্ন করছে, সেটা সম্ভবত নামটা শুনে ভিয়েতনামের মনে হলো। ভিয়েতনাম, ক্যাম্বোডিয়ার এদিকে, ভিয়েতনামে খুব সম্ভবত, কারণ ভিয়েতনামে বেশ কিছু নলেজ সিকার আছে।
তো মশার কথা, দেশে মশা হচ্ছে বিভিন্ন গ্যাসের প্রতিক্রিয়া করছে। তো খুব একটা লাভ হয় নাই, যে তার মধ্যে সে আবার কারণ লেমন গ্রাস অথবা লেবুর এগুলো দিয়ে তারপর গ্যান্সের কেশ বিভিন্ন কম্বিনেশন ট্রাই করছে, হয়নি। তো কেশ বললো যে মেইনলি যেটা গ্যান্সের দরকার সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে আমাদের বেস লেভেল, যেটা মশার সাথে মিলে না। আর কপার অক্সাইড, এটা হচ্ছে ফিজিক্যালিটির একটা লেভেল, যেটা পোকামাকড় পছন্দ করে না। আহ তো তো এর সাথে লেমন গ্রাস দেওয়া যায়, কিন্তু যেটা জরুরি জানা দরকার আমাদের সেটা হচ্ছে ক্যালসিয়ামের গ্যান্সই হোক অথবা কপার অক্সাইডের গ্যান্সই হোক, অ্যামিনো অ্যাসিডটা ব্যবহার করতে হবে। এমনকি যে লেবুর রসের সাথে যে লেবুর খোলসের মধ্যে তেল তেলে জিনিস থাকে না, ওইটাও ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে লেবুটা গ্যান্স হিসেবে কাজ করতেছে, কিন্তু লেবুর যে বাইরের যে খোলসের মধ্যে যে তেল তেলে জিনিসটা, ওইটাও কিন্তু গুরুত্ব। আমরা এগুলো লেবুর খোলসটা সাধারণত ফেলে দিই, কিন্তু খোলসটাও গুরুত্বপূর্ণ। এই দুটো এগুলো মিক্স করে দিলে তাহলে আর আসে না। তবে মেন্টাল স্টেটের উপরও নির্ভর করে মশা। আহ, আহ, যেমন হচ্ছে মানে মশার মধ্যে এখন এখানে অবশ্য অত বেশি মশা নেই, কারণ আমার ওয়ালের মধ্যে কিছু গ্যাস ব্যবহার করা হয়েছে, এবং তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে, আমাদের এই এলাকার অন্য জায়গা থেকে কম। কিন্তু কথা হচ্ছে যে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের বুঝতে হবে কি ধরনের গ্যাস কিভাবে কাজ করে। তো এইগুলো দুই তিনটা মজার ব্যাপার, এবং সবগুলোই শান্তি আনে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক পর্যায়ে। কিন্তু শুধু আনন্দেই শান্তি আনে না, মজাতেও শান্তি। এটাই হচ্ছে প্রমাণ করার জন্য এত জ্ঞানের কথা বলবো। আশা করি কিছু হ্যাঁ, কিছু আইডিয়া হচ্ছে। এটা হচ্ছে গত নলেজ সিকার ওয়ার্কশপের শেষের দিকের কথা। তো এটা অনেকভাবে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমার মধ্যে একটা ভালো ইন্টারেস্টিং অংশ, যেটা উম, আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক ব্যাপারে প্রয়োগ করা যেতে পারে এই তিনটা জিনিস। এটা মনে রাখা, মানে কারণ এগুলো খুব সাধারণ আইডিয়া, কিন্তু এটা প্রচুর অনেকভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ মারফিক, আমি একটা জিনিস বলছি। হ্যাঁ, একটা ওয়েসিস এর মতন, মানে হ্যাঁ, প্রত্যেকটা গাছের আশেপাশের একটা, মানে কোনো ঠান্ডার জায়গায় একটা গরমের এহসাস, একটা ট্রপিক্যালের এহসাস করানো গাছটাকে, যাতে অত বরফের মধ্যেও গাছটা ওই ওয়েসিস এর ভেতরে থাকবে। যেরকম এখন রিসেন্টলি যেরকম পৃথিবীর একটা ম্যাগনিটিউড পাল্টাচ্ছে, তার ফলে কি হচ্ছে, পৃথিবীর মানে করো অ্যাটমসফিয়ারটাও পাল্টাচ্ছে একরকমের। তো একরকমের একটা, যদি আমরা গান্সের এনার্জি ভোর্টেক্স বলি তৈরি হয়, যেটা হবে, সেরকম কি হচ্ছে হিমালয়ের দিকে, এরকম রিসেন্ট এখন হচ্ছে, যেটা আগে ছিল না। হিমালয়ের, কেন কি হিমালয় পুরো বরফের জায়গা, সাংঘাতিক বরফ, মানে হিমালয় পাহাড় আশেপাশে সবই। তো ওখানে সহসা সাপ টাপ দেখা যায় না। কেন কি অত ঠান্ডা জায়গায়, ট্রপিক্যাল ট্রপিক্যাল জায়গায় সাপ থাকে বেশি। কিন্তু রিসেন্টলি এখন, কেন কি এক রকমের মুভমেন্ট হচ্ছে, এক রকমের প্লাজমা, একটা ভোটেক্স তৈরি হচ্ছে, যেটা আমরা বলি আম, এক রকমের ওয়েসিসের ফর্মটা পাল্টাচ্ছে ওখানে। তো সেখানে ওই আজকে বড় বড় কিং কোবরা দেখা যাচ্ছে, যেটা শুধু ট্রপিক্যাল জায়গায় থাকতো। কিং কোবরা, ক্রেট, এইসব সাপ ওখানে দেখা যাচ্ছে আশেপাশে, লোকেরা দেখতে পাচ্ছে, যেটা ওখানে আগে ছিল না। মানে পাহাড়ি সাপ হবে, কিন্তু এই বড় বড় সাপ যেগুলো এই যে আমাদের এইসব জায়গায় থাকে বেশি, সেই সাপগুলো এখন ওখানে দেখা যাচ্ছে। তো এগুলো হয়, এই এই যে তুমি বলছিলে না মশফিক, যে ওই এনার্জিটা বানানো, ওটার ওই রেশিওটা তৈরি করা, ওটা এখন আমরা বুঝতে পারছি যে সত্যি কোনটা গিভিং এর পজিশনে হবে আর কোনটা টেকিং এর পজিশনে হবে। সেই জিনিসটা আমাদের ভেবে ওই ওয়েসিসটাকে তৈরি করতে হবে, ওই ফর্মটাকে তৈরি করতে হবে গানসের থ্রু, প্লাজমার থ্রু, আর ইন্টেনশনাল। নিশ্চয়ই খুব সুন্দরভাবে তুমি বোঝালে মশফিক। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা। তো কিং কোবরার গল্প শুনলাম আমরা। তো ভালোই। তো হিমালয় এখন কিং কোবরা পাওয়া যায়, এটা হচ্ছে একটা মজার ব্যাপার। হ্যাঁ, সেদিন আমি একটা দেখছিলাম মিডিয়া, তো ওরা বলছিল কি এটা অবাক কাণ্ড, ওখানে পাহাড়ি লোকেরাও বলছিল কি এই এত বড় সাপ
কিং কোবরা যেটা ট্রপিক্যাল জায়গায় থাকে সেগুলো এখানে দেখা যায় না, এটা হঠাৎ এখানে দেখা যাচ্ছে সব বিষধর বিষাক্ত সাপ আর কি, যেগুলোর আচ্ছা। বিষ গুলোই ওই কারণেই হয়, কেন সেগুলো ট্রপিক্যালে থাকে বেশি, এই আর কি। এই আচ্ছা। তো আমাদের সি বিচেও দেখা গেছে খুব বিষাক্ত সাপ। কোথায়? কক্সেস বাজারে যে সি বিচ আছে না, ওখানে আগে কখনো হ্যাঁ দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে। হলুদ পেট, হ্যাঁ হলুদ পেট খুব বিষাক্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, হলুদ পেটি তো কিং কোবরা। হ্যাঁ, হলুদ পেটি কিং কোবরা, হ্যাঁ ওটা নাকি? ভীষণ বিষাক্ত, মানে ওটা কামড়ালে আর বাঁচার কোনো জায়গা নেই। কিং কোবরা আমাদের এখানে ইন্ডিয়ার, আর আফ্রিকার হচ্ছে ব্ল্যাক মাম্বা, এই দুটো একরকমেরই আর কি। এই ওইটা শুনলাম যে পৃথিবীর 4 নম্বর হচ্ছে গিয়ে বিষধর সাপ, যেটা দেখা গেছে সি বিচে। আচ্ছা তাই? হ্যাঁ, তাহলে আরো আছে বিষাক্ত সাপ, হ্যাঁ, হ্যাঁ। তবে কিং আগে কখনো বলে কোবরা দেখা যদি যায়, বড় থাকে, হ্যাঁ না? হ্যাঁ। আগে কখনো দেখা যায়নি। এটাই বলছিল না, এইসব জায়গায় দেখা যাচ্ছে আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে বেশিরভাগ বিষাক্ত সাপ কিন্তু ছোট সাইজের হয়, বেশিরভাগ। আহ, এটা একটা মজার ব্যাপার। বড় সাপ মানে সাধারণত অত বেশি বিষাক্ত হয়, এটা মাথার শেপের উপর নির্ভর করে, ওই যে পাশে ক্ল্যাম্প থাকে। কিন্তু বিষাক্ত সাপ, অনেক বিষাক্ত সাপ যেগুলো আছে বিভিন্ন ট্রপিক্যাল দেশগুলোতে, আফ্রিকা টাফ্রিকা, এগুলো কিন্তু খুব ছোট সাইজ। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক মাম্বার তো ছোট সাইজ থাকে, আর পাতলা ছোট সাইজ, খুব ফাস্ট থাকে, হ্যাঁ। একটা আছে খুবই বিষাক্ত, এগুলো আমার নামগুলো মনে নেই হ্যাঁ। তো। মনে করো গাছে আমাদের থাকে কিং সাদা কোবরা রঙের। হয়তো। মানে সেটা হ্যাঁ বড় হ্যালো। মানে কি, মানে হ্যাঁ মানে কয়েক ফিটের চেয়ে বেশি হয় না। হ্যাঁ, ওই অসাধারণ সাংঘাতিক বিষাক্ত থাকে, যে আফ্রিকার যে সাপটা ব্ল্যাক মাম্বা। হ্যাঁ, হ্যাঁ কতগুলো। নিশ্চয়ই। সবুজ একটা সাপ আছে, ওটা সাংঘাতিক বিষাক্ত, আমি জানি এটা। ভাই আমার মনে নাই, আগে সব এগুলো জানতাম একটু বেশি, এখন আর হ্যাঁ, সবুজ একটা সাপ, সাপ আছে সবুজ। ভীষণ বিষাক্ত, ওটাকে বলে জাম্পিং স্নেক, ওটাকে উড়ে মানে উড়ে অন্য গাছে হ্যাঁ, যায়, লাফ দিতে এরকম আর পারে আর অনেক। কি। হ্যাঁ, মানে অনেক দূর লাফ হ্যাঁ দিতে হ্যাঁ পারে। হ্যাঁ, অনেক দূর লাফ দিতে পারে, হ্যাঁ হ্যাঁ। উম, আচ্ছা। তো যাই হোক, তো কিছু মজা টজা হলো, এখন আমরা শেষের দিকে যাই, ঠিক ঠিক আছে। গানের দিকে যাব। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে আমরা আলোর কথা বলছিলাম তো, আমি গান শুনতে তো পারছি না, সময় পাচ্ছি না, তবে গানটা আমি আগেও গেয়েছি, তবে আমি গান গাই। তাহলে আমি গান গাবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আহ, আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না, যে আলো ছড়ালো এই দুটি চোখে, সে কেন এলো না? উম, শোনা যায় না।